প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরোধী দলগুলোর রাজনীতি একরকম নিষ্ক্রিয় ও ঝিমিয়ে পড়েছে। খোদ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন, দেশে আজ শক্তিশালী বিরোধী দল নেই। একটি দেশ গণতান্ত্রিক উপায়ে তখনই সঠিকভাবে চলতে পারে যখন দ্বিদলীয় সহাবস্থানের সরকার ব্যবস্থা থাকে। এক, ক্ষমতাসীন সরকার; দুই, বিরোধী দল, যাকে আমরা ছায়া সরকার বলি বা বলে চিনি। ছায়া সরকার মানেই হলো একটি শক্তিশালী বিরোধী দল, যাদের আলোচনা ও সমালোচনার মাধ্যমে চূড়ান্ত হয় সরকারের কোনো আইন বা কানুন। কিন্তু আমাদের দেশের সংসদে কার্যত কোনো বিরোধী দল না থাকলেও সংসদের বাইরে রয়েছে শক্তিশালী অনেক রাজনৈতিক দল। সেসব দলের সবচেয়ে শক্তিশালী অংশ হলো ছাত্র সংগঠন। দেশের প্রধান সারির রাজনৈতিক দলগুলোর যে সকল শক্তিশালী ছাত্র সংগঠনের রয়েছে, সেই সকল ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন আজ আমার সাথে। আজ আমরা আলোচনা করব জাতীয় ও রাজনৈতিক সংকটে বিরোধী ছাত্র সংগঠনগুলির ভূমিকার বিষয়ক আলোচনা নিয়ে। শক্তিশালী ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা যারা রয়েছেন আমার সাথে, আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। জনাব রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এরপর রয়েছেন সালাউদ্দিন আইয়ুব, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্র শিবির। রয়েছেন নুরুল করিম আকরাম, কেন্দ্রীয় সভাপতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। রয়েছেন ফারুক হাসান, সহ সভাপতি, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। এবং রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান জুয়েল, সভাপতি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। আমি দর্শক বা আমার যারা প্রিয় অতিথিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের সবার সাথে আমার কথা হয়েছে। আমি খুব লম্বা প্যানেল, যে কারণে আমি অন্য কথা বলতে না দিয়ে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। দর্শক, আমার সাথে ছাত্রলীগের যুক্ত হবার কথা ছিল, অনিবার্য কারণবশত আমরা যুক্ত হতে পারিনি। সুতরাং ছাত্রলীগ আমার সাথে থাকছে না আজকে। আমি ছাত্রলীগের পরিবর্তে বলবো না, বাট আরেকজনকে আমি যুক্ত করেছি, সেটা হলো জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন রয়েছে সেটার কেন্দ্রীয় সভাপতি আমার সাথে রয়েছেন, ইব্রাহিম খান জুয়েল রয়েছেন। বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে, শ্রাবণ আপনাকে বলছি, বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল আপনাদের। কিন্তু আপনাদের ভূমিকা নিয়ে যেমনটি নিজেদের মধ্যে বা অভ্যন্তরে অসন্তুষ্ট রয়েছে, একইভাবে বাহিরে অসন্তুষ্টির কথা শোনা যায়। যেমন আপনারা জাতীয় কোনো সংকটে আন্দোলন করেন না, মোট কথা সঠিক বিরোধী দলীয় যে আচরণ আপনাদের কাছ থেকে আমরা আশা করি বা সাধারণ মানুষ আশা করি, সেটা দেখতে পাচ্ছে না। আপনি কি মনে করেন যে বিরোধী দলগুলোর আপনাদের অবস্থান এবং অন্যান্য বিরোধী দলের অবস্থান নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি? জি, ধন্যবাদ সাগর ভাই। বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে যদি গণতন্ত্র আপনার বহাল থাকে, একটা স্বাধীন দেশের যে গণতন্ত্র থাকার কথা, একটা দেশের গণতন্ত্র যদি সেভাবে থাকে, তখন বিরোধী দলের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। বেসিক্যালি বাংলাদেশে কিন্তু এখন একদলীয় শাসনতন্ত্র চলছে, আপনি ভালো করে জানেন। আপনি একবার বলছেন বাংলাদেশে কিন্তু আপনার একজন নারীর ক্ষমতার সরকার চলতেছে। এখানে কোনো বিরোধী দল বা অন্য কোনো দলের ওইভাবে মানুষের কাছে যাওয়ার সুযোগও স্পেস গভর্নমেন্ট দিচ্ছে না। আর যখন গণতন্ত্র একটা দেশে বিদ্যমান থাকে, তখন বিরোধী দল বলেন, প্রধান বিরোধী দল বলেন, অন্যান্য দলের সেখানে পার্টিসিপেট করার সুযোগ থাকে এবং তাদের সমালোচনা এবং আলোচনার সুযোগ থাকে। বাংলাদেশে এই মুহূর্তে একটা আপনার মাফিয়া রাষ্ট্র চলতেছে, যেখানে একমাত্র আওয়ামী লীগ এবং তার রাষ্ট্রযন্ত্র দিয়েই গভর্নমেন্ট পরিচালিত করতেছে। এখানে কোনো বিরোধী দল বলেন বা এমনকি সরকারের সহযোগী যদি কোনো দলও সরকারের সমালোচনা করে, গভর্নমেন্ট সেটা সহ্য করে না। সেটা রাষ্ট্রযন্ত্র দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, সেই বিরোধী মতকে দমন করে। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের অবস্থান থেকে আমাদের শত শত নেতা গুম খুনের পরেও আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। হয়তো মিডিয়ার কনস্পিরেন্সির কারণে বা গভর্নমেন্টের যেহেতু বিএনপি বা বিরোধী দলদের আপনার জনকল্যাণমূলক কাজগুলোর প্রচারণার একটা বিধিনিষেধ আছে মিডিয়ায়, সে কারণে হয়তো আমরা জাতির সবার কাছে তুলে ধরতে পারি না যে আমরা মানুষের জন্য কতটুকু কি করতে পারি। তবে আমরা নিজেদেরকে আরো গুছিয়ে নিয়ে চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামীতে সাধারণ মানুষের জন্য আরো ভালো হবে। বাংলাদেশ জাতীয় দল আপনার কথা থেকে আপনি বোঝাতে চাচ্ছেন যে সরকার আপনাদেরকে স্পেস দিবে আর আপনারা রাজনীতি করবেন। মানে বিগত আমলগুলিতে কখনো কি কোনো সরকার
কখনো কোনো বিরোধী দলকে স্পেস দিয়েছিল? আর আপনি সরকারকে বলছেন মাফিয়া সরকার, কি কারণে বলছেন? কোন ইন্ডেক্সের ইয়েতে ভিউ থেকে আপনি বলছেন? কারণ আমরা যতদূর জানি যে সরকার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অনেক মেগা প্রজেক্ট অলরেডি প্রায় সমাপ্ত করবার পেছনে, এবং জনসমর্থন রয়েছে। যদি জনসমর্থন না থাকতো তাহলে তো এতদিন পর্যন্ত সরকার থাকতে পারতো না। আপনারা কেন বলছেন যে সেক্ষেত্রে আপনাদেরও বা ভূমিকা কি? আপনারা বিরোধী দল হিসেবে সেই আচরণটা তো করছেন না। আপনাদেরকে স্পেস দিবে আর আপনারা আসবেন, সেটা কেন ওই বা আপনি মনে করছেন? আপনারা থাকাকালীনও কিন্তু আপনার বিরোধী দলকে স্পেস দেননি তেমন ভাবে। জনাব রণক। না না, এটা আপনি সাগর ভাই, বিরোধী দলের অবশ্যই আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা আসার আগ পর্যন্ত বাংলাদেশের সকল বিরোধী দলেরই ন্যূনতম রাজনৈতিক যে অধিকার থাকে সেই অধিকার বহাল ছিল। আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা আসার পর থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু বিএনপি ন্যূনতম ন্যূনতম গণতান্ত্রিক চর্চার সুযোগ ছিল, যেটা 14 সালের পর থেকে যখন আপনার ভোটার বিহীন নির্বাচন হলো, তারপর থেকে এখানে বিরোধী দল বিরোধী মতের কোনো পালায় আর গভর্নমেন্ট এখানে রাখেনি। কিন্তু এর আগ পর্যন্ত আপনার 2009 সালে আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরোধী দলের প্রতি দমন নিপীড়ন হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু আপনার বিরোধী দলের যে বিরোধী দলগুলো রাজনীতি যে ন্যূনতম স্পেস, যে গণতান্ত্রিক অধিকার, মানুষের পক্ষে কথা বলার যে স্বাধীনতা, যে অধিকার, সেই ন্যূনতম অধিকার প্রত্যেকটি দল ভোগ করত, যেটা এখন টোটালি কোনো দলই ভোগ করতে পারে না। সো আগের গণতান্ত্রিক গভর্নমেন্টের সাথে বর্তমান স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের সাথে আপনি কোনোভাবেই কম্পেয়ার করতে পারবেন না। কারণ যদি জনগণের ভোটের দ্বারা কোনো গভর্নমেন্ট নির্বাচিত থাকে, তখন জনগণের প্রতি তাদের দায়বদ্ধ থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ এখন কোনো ভোটের গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিচালনা করে না। সো জনগণের প্রতি বা বিরোধী দলের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। সো আগের গণতান্ত্রিক বিরোধী দলের এখনকার বিরোধী দলের ভিতরে আর সরকারি দলের ভিতরে আপনি কম্পেয়ার করলে সেটা কখনোই শোভনীয় হবে না। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি, একই কি মতামত আপনি ব্যক্ত করবেন জনাব সালাউদ্দিন আইয়ুবী, যেটা রণকুল শ্রাবণ বলল? আপনি কি একইভাবে বলছেন? আমি যতদূর জানি যে আপনারা একসাথে প্রায় একই জোটে আছেন, কিন্তু যুগপৎ আন্দোলন কখনোই আপনাদেরকে একসাথে করতে দেখা যায়নি। মানে হলো হয়তো, মানে যেটাকে বলে প্রকাশ্যে। তো আপনি একই মতাদর্শে যদি, একই টার্গেটে যদি রাজনীতি করে থাকেন, তাহলে কেন যুগপৎ আন্দোলনের ক্ষেত্রে কেন এই বিশাল বিভক্তি রয়েছে? ধন্যবাদ। ফেস দ্য পিপলের আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত সঞ্চালক, উপস্থিত আজকের এই আয়োজনের অন্যতম অতিথি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি নুরুল আকরাম ভাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি রণকুল ইসলাম ভাই, ফারুক হাসান ভাই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অল্প সময় আগেই আমরা জানতে পারলাম ইব্রাহিম খান জুয়েল ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের চিত্র এখন আমাদের কাছে খুব স্পষ্ট। এটা আমাদেরকে আজকে বাংলাদেশের চিত্রটা মেনে নিতে হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক সংকট রয়েছে, বাংলাদেশের মানুষ একটা সংকটে নিবেদিত, যে কারণে আজকের আলোচনার বিষয় হলো রাজনৈতিক সংকট। তার মানে আমরা সবাই এ ব্যাপারে একমত যে there is a crisis in the politics in my country. আপনি বলেছেন গভর্নমেন্ট হ্যাজ অলরেডি কমপ্লিটেড or about to complete some মেগা প্রজেক্ট, অনেক কিছু করছে সরকার, বাট এটা আপনি কনফার্ম করেছেন যে বাংলাদেশে একটা ক্রাইসিস আছে। দ্যাটস ওয়াই আজকের এই ডিবেটের আয়োজন, আজকের এই আয়োজনের মূল কারণ। তার মানে হলো আমাকে মনের অজান্তেই, মনের ভিতর থেকে মন বলছে যে আমি ভালো নেই, আসলে ভালো নেই। আপনার কথা হলো ভালো থাকার জন্য আমরা যুগপৎভাবে আন্দোলন কেন করছি না? আপনার এই কথাটা যথার্থ তো নয়। আসলে সেই 2006 সালের 22শে ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আপনারা যা নির্বাচন হওয়ার কথা ছিল, যখন ইয়াজউদ্দিন সাহেব নতুন করে তার যাত্রা শুরু করেছেন, সেখান থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আসলো। 2006 সাল থেকেই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। 2006 সালের 28শে অক্টোবরে আন্দোলন শুরু হয়েছে পল্টনের ময়দানে। যুগপৎ আন্দোলন করতে গিয়েই পল্টন মোড়ে ছাত্র শিবিরের স্পট ডেড তৎকালীন ছাত্র শিবিরের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লাশের উপর নৃত্য করা হয়েছে। সেই যে লাশের মিছিল চলছে, এখন ছাত্র শিবিরের শহীদ সংখ্যা 234 জন। চিন্তা করতে পারেন, এই চিত্রটা এমনিতেই তৈরি হয়নি। 2013 সালের যে লং মার্চ আয়োজন ঘোষণা করা হয়েছিল, সেখানে আমাদের মনসুর ভাই শাহাদাত বরণ করেছেন রাজধানীর সেই মালিবাগ মোড়ে।
এই থেকে শুরু করে সারা বাংলাদেশের একদম পথে প্রান্তরে প্রান্তরে যুগলপথভাবে আন্দোলন হয়েছে। কিন্তু সরকারের আন্দোলন করে মানুষ হত্যা করার মধ্য দিয়ে তার কর্ণপাত করার কোনো মানসিকতা সরকারের নেই। প্রয়োজনে আমি বলবো, আজকে তো সিরিয়ার উদাহরণ দিতে হয়। সিরিয়ায় ইতিমধ্যে আপনারা জানেন বাশার আল আসাদ ক্ষমতায় থাকার জন্য জাতিসংঘ ঘোষিত 9 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কোথায়? সিরিয়ার সরকার তো পরিবর্তন হয়নি। কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, আপনারা নির্বাচনে বিবিসির যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে দেখছেন যে সেখানে ভোটার হলো কয়েক কোটি, লোক হলো একজন। কেন লোক একজন বলছে? একজনই কোটি ভোট দিয়ে দিচ্ছে। বিবিসি ছবি দিচ্ছে একসাথে বাশার আল আসাদ আর 8-10টা ছবি, সবগুলোই হলো বাশার আল আসাদের ছবি। আপনারা দেখছেন মায়ানমারে যে জান্তা সরকার নতুন করে যাত্রা শুরু করেছে, এত বড় গণ আন্দোলন এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে না, প্রতিদিন হত্যা করা হচ্ছে। কিন্তু কোথায় তাদের কর্ণপাত? কোথায় খেয়াল করছে? কোথায়? পৃথিবীব্যাপী স্বৈরতন্ত্রের যেই একটা ডামাডোল চলছে, বলছে যে মানুষ শেষ হয়ে যাক, সেই স্বৈরতন্ত্রের একটা চরম পর্যায়ে চলছে বাংলাদেশে খুব স্বাভাবিকভাবে। এই স্বৈরতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে কথা বলা, বক্তব্য দেওয়া এই সময় বড় প্রশ্নটা মানে সালাউদ্দিন আইয়ুবী, আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেটা রনকুল ইসলাম শ্রাবণ বলেছেন যে স্পেস দেয়া হচ্ছে না, স্বৈর শাসক শাসন করছে, তাদেরকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি কি মনে করেন কি বিগত আমলে আপনারাও তো ক্ষমতায় ছিলেন, আপনাদের নামেও তো বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আপনার ক্ষমতায় থাকাকালীন অনেককে আপনারা খুনও করেছেন, আপনারা রক কেটেছেন, আপনারা বিগত আমলে আপনাদের অনেক অপরাধের ফিরিস্তি রয়েছে। যারা ক্ষমতায় থাকে তারা কি আসলে কখনোই বিরোধী দল ইতিহাসে কখনো কি অন্য দলকে কখনো সুযোগ দিয়েছে রাজনীতি করবার? এটা তো স্বাভাবিক। রাজনীতি করবার সুযোগ দিতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আপনি যদি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন দেশ, আপনি যদি মনে করেন আমি বাংলাদেশের নাগরিক, সো আই হ্যাভ দ্য রাইট টু পলিটিক্স, আমার রাজনীতি করার অধিকার আছে, এই অধিকার আপনাকে দিতে হবে। এই অধিকার আপনি যদি বলেন যে ভাই না, অধিকার কি দিতে হয়, মানে অধিকার কি নিতে হয় নাকি আদায় করে নিতে হয়, নাকি কেউ দেয় আপনি না? এটা অধিকার আদায়ের অনেকগুলো মানে এবং এই আদায়ের ক্ষেত্রে আমরা জানি যে ইতিহাসে আদায় করবার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলিকে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করতে দেখেছি বিগত ইতিহাসে, যেটা আমাদের কাছে একদম খুব বেশি আগের ইতিহাস না, খুব মানে আমাদের স্বাধীনতা ইতিহাসের মধ্যে যদি। হ্যাঁ, 1948 সালে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, সেটা সূচনাই হয়েছিল ভাষার আন্দোলন। সেটাই বলছি, তো সেক্ষেত্রে আপনারা কেন পিছিয়ে? দেওয়া হয়নি, বাংলাদেশের মানুষকে দেওয়া হয়নি। সেই ভাষার অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য ছাত্র সমাজই প্রথম মাঠে এসেছিল, মাঠে নেমেছিল। দেখেন এই যে আজকে এখানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ভাই আছেন, ফারুক হাসান ভাই আছেন, ছাত্রদের অধিকারকে দেয়া হচ্ছে না। ছাত্রদের মৌলিক অধিকার হলো যে তাদেরকে কোটা মুক্ত মেধা ভিত্তিতে একটা ব্যবস্থা তৈরি করে দিতে হবে, অধিকার দেয়নি। যখন ছাত্র সমাজ নেমে এসেছে, বাধ্য হয়ে ছাত্র সমাজকে গ্রহণ করতে হয়েছে, সবাইকে, সরকারকে গ্রহণ করতে হয়েছে। সত্যিকার অর্থে এখন চলমান যে সংকট, এই সংকট উত্তরণে ছাত্র সমাজকে মাঠে আসতে হবে, তার কোনো বিকল্প নেই। বাস্তবিক পক্ষেই ছাত্র সমাজকে কেন আজকে ভয় পাচ্ছে সরকার? দেখেন এই যে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বন্ধ থাকার অনেকগুলো কারণ উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু মুখ্য এবং প্রধানতম কারণ হলো সরকার জানে যে কোনো কারণে যদি আবার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রীর কলকাকলিতে মুখরিত হয়, তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য একটু সুযোগ পায়, তাহলে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে অধিকার ছাত্র সমাজ আদায় করে নিবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু সরকারের মধ্যে আছে। এই কারণে সব সরকার তো দেখেন, সরকারের লোকজন কিন্তু আফসোস করে যে আমাদের দেশের শক্ত বিরোধী দল নাই। এই আফসোসটা কিন্তু তাদের মধ্য থেকে আসে, কারণ হলো এটা হলো কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো, এটা হলো একটু মানে ঘাতলে দেওয়ার মতো, আর কিছুই। হ্যাঁ, কিন্তু তারাও যখন বিরোধী দলে ছিল আপনারাও অনেক অত্যাচার করেছেন তাদের উপরে, ইতিহাস আছে, ছবি আছে, ভিডিও আছে। আমি একটু নুরুল করিম আকরাম আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি কি তাদের সাথে একমত কিনা যে সরকার স্পেস দিলে বিরোধী দলগুলি রাজনীতি করার সুযোগ রয়েছে, না দিলে রাজনীতি করার সুযোগ নেই, এবং আদায় করে নেয়ার ক্ষেত্রে ভিন্ন মত আমরা দুজনই পোষণ করেছি। মানে আমার ছিল যে আদায় করে নেওয়াটা হলো রাজনীতি, আর ওনারা বলছেন দেয়াটাও একটা রাজনীতি, অনেকটা এরকম ইঙ্গিত দিচ্ছেন। আপনি কি মনে করেন? পাশাপাশি আপনার কাছে আমার স্পেসিফিক আরেকটা কোশ্চেন আছে, যেটা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা শুনি যে আপনি ব্যক্তিগতভাবে সাবলীল একজন মানুষ, আমি আপনাকে পছন্দ করি, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাদের অবস্থান নিয়ে একটা কানাঘুষা আছে সব বিভিন্ন মহলে, যে সরকারের সাথে আপনাদের একটা মনস্তাত্ত্বিক একটা সম্পর্ক রয়েছে এবং একটা সখ্যতা রয়েছে,
যে কারণে আপনাদেরকে মানে একদম রাজপথে যে আন্দোলনে কঠিনভাবে আন্দোলন করে যে সাস্টেইনেবল আন্দোলন করবার ক্ষেত্রে আপনারা অনেকটাই মানে পিছিয়ে আছেন বা অনেকটাই যেটাকে বলে স্টিডি ভাবে থাকতে পারছেন না? আসলে এই অভিযোগের সত্যতাটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাগর ভাই এবং আমার সাথে যুক্ত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন ভাই এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ভাই এবং ফারুক হাসান ভাই, ইব্রাহিম খান জুয়েল ভাই সহ ফেস দ্য পিপলের আজকের এই শোতে যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাগর ভাইয়ের প্রশ্ন এবং আমার আগের সালাউদ্দিন ভাই এবং শ্রাবণ ভাইয়ের প্রশ্নের উত্তরের রেশ ধরে যে কথাটি আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সরকারকে স্পেস দিবে না স্পেস নিতে হয়। এখানে আজকে তো প্রায় 15 বছর চলছে এই সরকার সাস্টেন করেছে। আপনি যদি দেখেন এর মধ্যে বারবার ভেরিয়েশন এসেছে, তাদের ক্ষমতা, তারপর নির্বাচন, পরবর্তী ক্ষমতা পরিচালনা। প্রথম সময়গুলোতে আমরা দেখেছি বিরোধী দল যারা নিয়মতান্ত্রিক ভাবে বিরোধী দলে ছিলেন তাদেরকে সেভাবে মাঠে ময়দানে সর্বত্র দাপিয়ে বেড়াতে দেখেছি। পরবর্তীতে আস্তে আস্তে যখন ক্ষমতা থেকে যতদিনই দূরে ছিলেন, দূরে থাকতে থাকতে তাদেরকেও কিছুটা নিস্তেজ বা হতাশা ঘিরে ধরেছে। এই জিনিসটা কাউকে হর্ট করার জন্য বলছি না, কিন্তু দুটি জিনিসই আমরা পাশাপাশি দেখতে পাই। নতুবা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিষয়ে যদি আপনি কিছুক্ষণের জন্য স্কিপ করে যান, তাহলে এখানে ফারুক ভাই আছেন, ছাত্র যুব অধিকার পরিষদ মাঠে আমরা দেখেছি তারা কিন্তু কাজ করেছে। তারা বিরোধী দল না হোক, আপনি বলেছেন যে যদিও এখন সংসদে বিরোধী দল নাও থাকে কিন্তু মাঠ পর্যায়ে শক্তিশালী দল আছে, তো অনেকে কিন্তু কাজ করেছে। এবং আপনি আমাকে পরবর্তীতে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধার্থে আমি বলতে চাই, যদিও নিয়মতান্ত্রিক আন্দোলন বা আপনি বলেছেন জোট ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের যে যুগপৎ আন্দোলন যদিও না হচ্ছে, কিন্তু মাঠে ময়দানে প্রোগ্রাম করতে আমরা কিন্তু দেখি এবং প্রোগ্রাম করেন তারা। তো এই যে সরকার আপনারা তো কারোর সাথে যুক্ত হচ্ছেন না, আপনারা কারোর সাথে যুক্ত হচ্ছেন না, আপনারা নিজেরা করছেন বা আমরা নিজেরা করছি। এবং আপনারা মতাদর্শ ভিত্তিক দেখা যাচ্ছে যে একটা আন্দোলনের সবসময় চেহারা দেখা যাচ্ছে। যুগপৎ আন্দোলনের যে ব্যাপারটা আছে যে যদি আপনাদের ডেস্টিনেশন এক হয়ে থাকে, আমার প্রশ্ন আরেকটা যেটা হলো এটা হলো যে আমরা জানি সাধারণ মানুষের ভাবনা হলো যে ইসলামিক ছাত্র সংগঠন যারা আছে বা ইসলামিক সংগঠন যে রাজনৈতিক সংগঠন যা আছে এদের একটাই টার্গেট মোটামুটি মানে হলো একটা মোটা দাগে একটাই টার্গেট ধরে রাজনীতি করে আর কি, ইসলামিক বিষয়গুলিকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা ভিন্ন মতাদর্শ নিয়ে আপনারা রাজনীতি করছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর থেকে আপনাদের একটা বড় বিশাল একটা দূরত্ব আপনারা বজায় রাখেন আর কি। এই যে আপনাদের সংগঠনের প্রতি যে মানুষের ভাবনা আর আপনাদের মতাদর্শ ভিত্তিক যে ভিন্নতা রয়েছে, এর আসল কারণটা কি বলে মনে করেন? ধন্যবাদ সাগর ভাই, অনেকগুলো প্রশ্ন একত্রিত। আমি যদি বলি একদম সাথে আপনাদের কেন তাহলে ওই একটা বড় দূরত্ব আছে, সেটাও বা কেন? মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমরা দেখি আপনাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কটু মন্তব্য আসে বা তাদের পক্ষ থেকে এই ভিন্নতা থাকলে পরে তাহলে আর ইসলামিক যে টার্গেট আপনাদের এটার মধ্যে আর মানুষের ভাবনার তাহলে একটা বড় গ্যাপ রয়ে গেল কিনা, বা আপনি কিভাবে দেখেন? জি ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই অনুযায়ী আমাকে উত্তরও দিতে হবে, একটু সময় সম্ভবত নিতে হবে। তা আমি যে কথাটা বলছিলাম সেটা এখনো শেষ করিনি। এখন কথা হচ্ছে স্পেস যে সরকারগুলো দেয় না, আপনি আপনার প্রশ্নে এক ধরনের এই প্রশ্নের একটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এটা একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। আমি যদি বলি স্পষ্ট করে, তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সংকটের আপনি কথা বলেছেন, সেই রাজনৈতিক সংকটের এটা একটা প্রধানতম সংকট হচ্ছে বিগত 50 বছরের বাংলাদেশ রাজনৈতিক যে সংস্কৃতি, ভিন্ন মতকে সম্মান জানানো এবং বিরোধী দলের মতামতকে সম্মান জানানো, এই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে যাওয়ার পেছনে আপনি যদি দেখেন 71-এ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতা পরবর্তী বারবার নির্বাচন হয়েছে, বিভিন্ন দল
ক্ষমতায় এসেছে, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, কখনো বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে, আবার কখনো এমন হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাদ দিয়ে একটি দল এককভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং তাদের অধীনে কেউ না আসার ফলে ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত 4 মাসের ব্যবধানে বাংলাদেশে একেবারে সর্বনিম্ন সময়ের একটি সংসদ গঠিত হয়। এরপর দুই মেরুর, একেবারে মোটা দাগে দুই মেরুর দুটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুরু হয়। এর পরবর্তীতে আবার সরকারগুলো এভাবে মানে পালাবদল চলতে থাকে। এখান থেকে আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ভিন্ন মতকে সম্মান না জানানো, স্কোপ না দেয়া, তাদেরকে ডিস্টার্ব করা, পর্যায়ক্রমিকভাবে ডিস্টার্ব করা। এখন এই ডিস্টার্বনেসের ভাগিদার ইতিপূর্বে 50 বছরে বাংলাদেশে যারাই নেতৃত্ব দিয়েছে প্রত্যেককে এটার ভাগ নিতে হবে এই সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার পিছনে। তো ফলশ্রুতিতে বর্তমান আওয়ামী সরকারের আমলে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এটা পর্যায়ক্রমিকভাবে ঘটে আসা বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়া সংস্কৃতির এক একটা প্রতিফলন, যেটাকে এখন তারা দীর্ঘমেয়াদে সরকারে থাকার ফলে এখন আরো সুযোগ পাচ্ছে এবং বিরোধী দলগুলোর উপর আরো বেশি জেকে বসার চেষ্টা করছে। এরপর আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমাদের উপর যে ব্লেমটি বরাবর এসে থাকে। আপনার সাথে এর আগেও যখন আমার কথা হয়েছে আর এক অন্যদিন অন্য একটি শোতে, সেদিনও এই বিষয়ে আমি প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে। একেবারে অনাকাঙ্ক্ষিত একটি প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হয়। সে প্রশ্নটি হচ্ছে সরকারের সাথে কানেক্টিভিটি। সরকারের সাথে আমাদের কানেকশন, এটা একেবারে আমাদের উপর মিথ্যাচার, যে মিথ্যাচার যারাই করছেন তাদের জন্য আমরা দোয়া করি। দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কোনো কারণ নেই, আর কোনো কিছু করার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, মিথ্যাচার করার পেছনে আপনি কয়েকটি ক্লু দিয়েছেন যে এই সমস্ত কারণে মিথ্যাচার গুলো করা হয়। তার মধ্যে একটি হচ্ছে আমরা স্পেস পাই। স্পেস পায় না কে, এই বিষয়টি আজকে তো এখানে একেবারে মূলধারার এবং বড় সংগঠনগুলো এখানে উপস্থিত হয়েছে, যে স্পেস পান না, কোনো কোথাও দাঁড়াতে পারেন না, একটি মানববন্ধন কিংবা মিছিলও করতে পারেন না, কোথাও বক্তব্য রাখতে পারেন না। এই বিষয়টি যদি এখানে আজকে স্পষ্ট হয় তাহলে সুন্দর হবে। নয়তো এই একটি বিষয়কে আমাদেরকে কাঁধে নিয়ে মাথায় নিয়ে সবসময় চলতে হচ্ছে এবং অন্ধকারে ঢিল ছুড়ে দেওয়া হচ্ছে, যে বিষয়টির কোনো প্রমাণ বাংলাদেশে ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি। এবং কি আপনাকে আমি আরো জানিয়ে রাখতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির বয়স 35 ছুঁই এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সংগঠন করার বয়স প্রায় 30 বছর আমরা পা রেখেছি। ইতিমধ্যে আমরা শুধু আওয়ামী সরকারের শাসনামলই আমরা অতিক্রম করছি না, আমরা তার আগের সরকারগুলোর শাসনামল আমরা অতিক্রম করেছি। আমাদের সঙ্গে বর্তমান যারা সরকারে আছে তাদের সঙ্গে আমাদের আচরণ, আমাদের সঙ্গে তাদের আচরণ যেরকম আপনি বিগত সময়ের সরকারগুলোর আচরণ যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে তাদের আচরণ এমন ছিল। আজকে আমাদেরকে যারা ব্লেম করছে, তাহলে আমি তাদের কাছে একেবারে সুন্দর একটি প্রশ্ন রাখতে চাই যে আজকে আওয়ামী সরকার আমরা মধ্যবর্তী অবস্থায় থাকার ফলে আমরা যেহেতু কোনো পক্ষেরই না, কোনো পক্ষের সাথে আমাদের যেহেতু রাজনৈতিক গাঠবন্ধন হয়নি, না হওয়ার ফলে আমাদেরকে যেহেতু তারা অত্যাচার, নির্যাতন, জুলুম নিষ্পেষণ করার মধ্য দিয়ে ভিন্ন কোনো বলয় আমাদেরকে ঠেলে দিচ্ছে না। এখন যারা আমাদের উপরে ব্লেম করছেন তারা যদি আবার সরকার গঠন করেন, তাহলে কি তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর অকারণে কোনো কারণ ছাড়াই তারা কি নির্যাতন নিষ্পেষণ চালাবেন কিনা? যদি এমন হয় হ্যাঁ আমরা নির্যাতন নিষ্পেষণ চালাবো, এখন আওয়ামী সরকার কেন এভাবে সরাসরি চালাচ্ছে না? যেভাবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রতিপক্ষের যে যারা ইতিপূর্বে ছিল, যে আওয়ামী সরকার গঠন করার পর যারা বিরোধী দলে ছিল তাদের সাথে যে আচরণ করছে সে আচরণের আমরা মুখোমুখি হচ্ছি না কেন? তাহলে যদি আপনারা ক্ষমতায় এসে আমাদের প্রতি মানে অত্যাচার করবেন বলে এখনই প্রতিশ্রুতি দেন, তাহলে এই প্রশ্ন অমূলক নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে না, কথা হলো যে যে কোনো সরকার, যে কোনো সরকার যখন থাকে, বাহিরে বিরোধী দল যারা থাকে তাদের স্বাভাবিক এটা হলো পলিটিক্যাল আচরণ। হ্যাঁ, আমার কথা একটু শেষ করি। এরপরের কথা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আক্রান্ত হচ্ছে না, এই তথ্যটি সঠিক নয়।
এটা একেবারে অসত্য একটি বক্তব্য। ইসলাম বিগত 26শে মার্চের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের, আমরা এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে স্পষ্ট করে একেবারে নাম ঠিকানা সহ উল্লেখ করে বলা হয়েছে যে এই ঘটনার মধ্যে আমাদের অসংখ্য অনেকে এখনো জেলে আছে। আমার হ্যাঁ, এখন আমি এটাও জানি, ব্যক্তিগতভাবে আমিও জানি যে আপনাদের অনেকে এখনো পর্যন্ত আপনার বিভিন্ন মামলাধীন আছে জেলে, আরো মামলা দেওয়া হয়েছে, এরকমও খবর আছে যে জেলে থাকা অবস্থাতেও মামলা দেওয়া হচ্ছে। কিন্তু কথা হলো যে আপনাদের এই অনৈক্যের কারণে যেই প্রশ্নটা আমি করেছিলাম যে বিরোধী দলীয় আচরণের ক্ষেত্রে কি বড় ধরনের ব্যবধান রয়ে গেছে কিনা, কারণ আপনাদের নিজস্ব অনৈক্যের কারণে কিন্তু অবশেষে কিন্তু এই যে বিরোধী দলীয় যে একটা জোট বন্ধন যুগপৎ আন্দোলন, এগুলির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ব্যবধান বা পার্থক্য বা দূরত্ব রয়ে গেছে। সেগুলিকে মিটিগেশনের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা এবং আপনারা কতটুকু অগ্রগামী হয়েছে, সে নিয়ে আমার প্রশ্নটা ছিল। আমি এখন যেতে যাচ্ছি ফারুক হাসান আপনার কাছে। ফারুক হাসান, আমি কি আপনাকে সাবেক বলবো নাকি বর্তমান আছেন? কারণ সকালে আমরা দেখেছি একটা খবর, বিকেলে আপনি আমার সাথে এসেছেন। আমাদের কমিটি মানে চলমান রয়েছে এবং এই কমিটি বহাল। আসলে এটা আমাদের অভ্যন্তরীণ ভুল বুঝাবুঝি হয়েছিল, এটা আমরা আলহামদুলিল্লাহ আজকে সমাধান করে ফেলেছি। আর একটা সংগঠন যখন আপনারা আশা ভরসা দেন মানুষকে ঐক্যের, আপনারা স্বপ্ন দেখান ঐক্য নিয়ে, সরকারের বিরোধিতা করছেন, সরকারের কোনো কর্মকাণ্ডকেই সাপোর্ট দিচ্ছেন না, সরকার এত কাজ করছে কোনো কিছুকে দেখছেন না। আপনারা ছাত্রদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হয় কিভাবে, কিন্তু নিজেদের মধ্যেই যদি এরকম অবস্থা হয় এই 2 বছরের মাথায়, তাহলে আপনার সুদূর প্রসারী আন্দোলন আপনাদের কাছ থেকে কিভাবে আশা করবে? ধন্যবাদ আপনাকে। তবে এখানে বলে রাখি যে আজকের এই টক শোতে যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে যারা আলোচক হিসেবে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে যারা এই টক শোটি দেখছেন আপনাদেরও ধন্যবাদ। তবে খুব ভালো লাগতো এবং খুব ভালো হতো যদি ছাত্রলীগ কিংবা সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আজকের এই টক শোতে যুক্ত থাকতো, তাহলে জিনিসটি আমাদের জন্য আরো সুবিধা হতো। তো যাই হোক, আপনি বলেছেন যে আমরা সরকারের সব সরকার কর্ম অন্যায়গুলোর বিরুদ্ধে সোচ্চার রয়েছি এবং এগুলোর বিরুদ্ধেই আমরা শুধু কথা বলছি। আমরা সরকার ভালো কাজ করলে আমরা কেন তার সমালোচনা করবো? শুধু সরকার না, ভালো কাজ যারাই করবে তাদেরকে আমরা স্যালুট জানাবো, ভালো কাজের প্রশংসা করবো। এটাই তো হিউম্যান নেচার এবং এটাই একটা রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ধরেন যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। তো সেই জায়গা থেকে আমরা সরকারের অন্যায় অপকর্মগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি এবং কাজ করছি। আপনি যে বিষয়টি বলেন যে সরকার আজকে কি করছে, সরকারের উন্নয়ন সারা বাংলাদেশে জয় জয়কার, এরকম একটা অবস্থা আপনার দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমি এখানে স্পেসিফিক ভাবে জাস্ট একটা পয়েন্ট যদি বলি যে উন্নয়ন শুধুমাত্র কাঠামোগত দিক দিয়ে চিন্তা করলে হবে না, কারণ একটা দেশের বা একটা জাতির উন্নয়ন 2 দিক দিয়ে প্যারালালি চলে। একটা হচ্ছে আপনার বেসিক ডেভেলপমেন্ট, একটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটাকে কাঠামোগত উন্নয়ন বলা হয়। বাংলাদেশে আজকে শুধুমাত্র আওয়ামী সরকার কাঠামোগত যে উন্নয়ন, ধরেন যে ওই 2-4টা ব্রিজ, কালভার্ট, একটা পদ্মা ব্রিজ, 2টা মেট্রো রেল, এই দিকটা শুধুমাত্র ডেভেলপ করতেছে এবং এটাকে ফোকাস করে জনগণকে বোকা বানিয়ে তাদের যে অবৈধ দুঃশাসন এটাকে কন্টিনিউ করতেছে এবং করে যাচ্ছে। আজকে বেসিক ডেভেলপমেন্ট কি হচ্ছে? আজকে মানুষের গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, আজকে আমাদের বাক স্বাধীনতা নেই, আজকে মিডিয়ার স্বাধীনতা নেই, আজকে মানুষের চলাফেরার স্বাধীনতা নেই। আজকে আপনি এখানে কথা বলছেন, আপনি তো দেশের বাইরে রয়েছেন, আপনি বাংলাদেশে থাকলে এ ধরনের টক শো আসলে আয়োজন করতে পারতেন কিনা এটি আপনি আমি সবাই জানি। সুতরাং আজকে মানুষ না এটা তো ঠিক না, কারণ আমি তো বাংলাদেশ থেকে আপনাদের সাথে কথা বলছি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সবাই আমার সাথে যুক্ত হচ্ছে এবং মোটামুটি কেউই বাদ নেই। আমার কাছে মনে হয় না যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ছাড়া সবাই আমার এখানে যুক্ত হচ্ছে। তো এতে করে আমি সেটা বলছি না, অতিথিরা তো ঠিকই আসছে, যুক্ত হয়েছেন, আমি সেটা বলছি না। আমার কথা হচ্ছে আপনি বাংলাদেশে থাকলে বা বাংলাদেশে অবস্থান করলে এই ধরনের টক শো আয়োজন করতে পারতেন কিনা সেটা সন্দেহের বিষয়। কারণ এর আগেও আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন ভাই, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং সরকারের ভিতরের যে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অপকর্ম এগুলো খুব সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করতেন। কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রেশার, চাপের কারণে তিনি কিন্তু বাংলাদেশে আসলে এভাবে টিকতে পারেন নাই। অবশেষে তিনি কিন্তু আসলে দেশ থেকে বেরিয়ে এখন সে জার্মানিতে অবস্থান করছেন এবং জার্মানির একটি টেলিভিশনে কাজ করছেন। তো সেই জায়গা থেকে বলছি যে বাংলাদেশে থাকলে আপনি আসলে এইভাবে কাজ করতে পারতেন কিনা সেটা কিন্তু সন্দেহের একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আসলে শুধুমাত্র সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করতেছে,
কিন্তু বেসিক যে আমি 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 একটু ফারুক হাসান আপনার কাছে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। সরকারের সমালোচনাটা যদি বাদ দিয়ে আপনারা নিজেদের মানে বিরোধী দলগুলোর কি কোনো ধরনের ঐক্যমত হওয়ার মতো কোনো সুযোগ রয়েছে? মানে আপনারা নিজেদের সমালোচনাটা একটু করেন না। আজকে তো আপনাদের ব্যাপারে আমরা কথা বলার জন্য যে এই সংকট তো ঠিক আছে, আপনি দেশের সংকটের কথা বলেছেন, মেগা প্রজেক্ট করা হয়েছে, অনেক উন্নয়ন করা হয়েছে, হয়তো আপনাদের চোখে এটা ছোটখাটো ফ্লাইওভার হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের চোখে এটা বড় উন্নয়ন। ধরে নিলাম আপনাদের চোখে কিছুই না, ধরেন সরকার কিছুই করছে না, কিন্তু আপনাদেরকে তো আর তো কোনো সরকার কখনো দেয় না। আপনারা কি হতে পারছেন না? এটা কি আপনাদের ব্যর্থতা নয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি সরকার উন্নয়ন করছে না এটা কিন্তু কখনো বলি নাই। আমি বলেছি সরকার শুধুমাত্র যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে কাঠামোগত যে উন্নয়ন, এই উন্নয়নটি শুধুমাত্র করে যাচ্ছে, কিন্তু বেসিক যে উন্নয়ন হওয়া দরকার ছিল বা করা দরকার ছিল তার ছিটেফোঁটা সরকার করে নাই বা বাস্তবায়ন করে নাই। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। তারপরে আপনি যেটি বলেছেন যে আমাদের অভ্যন্তরীণ একটি সমস্যা হয়েছিল, আসলে একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সংগঠনে অনেক ধরনের সমস্যা তৈরি হবে এবং এই সমস্যার সমাধান করেই কিন্তু আমাদের সামনের দিকে আগাতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, জামাত ইসলাম সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো তারা অভ্যন্তরীণভাবে সমাধানও করে। অনেক সময় এটা মিডিয়াতে চলে আসে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে মিডিয়া এটাকে ধরেন যে এটাকে কি বলে রংচং লাগিয়ে যেটাকে বলা হয় যে নিউজ করে। যাই হোক, আমাদের মাঝেও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই সমস্যা আমরা সমাধান করে ঐক্যবদ্ধভাবে কিন্তু আগাচ্ছি। আমাদের এখানে একটাই সৌন্দর্য যে আমাদের এখন পর্যন্ত অনেক সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যাগুলো আমরা শক্তভাবে সুন্দরভাবে সেগুলো সমাধান করেই কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। কিন্তু আমাদের সৌন্দর্যটা কোন জায়গায় জানেন? যে আমাদের এখন পর্যন্ত এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদে এখন পর্যন্ত কাটাকাটি মারামারি হানাহানি হয় নাই। এটাই হচ্ছে আমাদের সৌন্দর্য। আজকে এ ধরনের অভ্যন্তরীণ কোনো সমস্যা অন্য কোনো রাজনৈতিক দলে, সেটা XYZ হতে পারে, যদি এ ধরনের কোনো সমস্যা হতো তাহলে দেখা গেল যে তারা চেয়ার ছোটাছুটি করে, খুনাখুনি করে, মারামারি কাটাকাটি অনেক ধরনের নিউজ পেপার পত্রিকা মিডিয়াতে আমরা কিন্তু অসংখ্যবার দেখেছি। সেই জায়গায় আমরা এটা স্পষ্ট করে বলতে পারি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তথা আমাদের যে রাজনৈতিক দল আমরা গঠন করতে যাচ্ছি, এই দলে এ ধরনের কোনো ঘটনা ইনশাআল্লাহ কখনোই ঘটবে না। কারণ এই জায়গায় আমরা ফুললি ডিটারমাইন্ড যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। তবে আমাদের অভ্যন্তরীণ সমস্যা তৈরি হবে, কারণ সমস্যা যেখানে নেই সেখানে আসলে মানুষ থাকতে পারে না। মানুষ যেহেতু পৃথিবীতে আসছে, সমস্যা থাকবে, এটা 100%। কেউ কখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে পৃথিবীতে কোনো ফারুক হাসান, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ফারুক হাসান, আপনার তারাই সমস্যা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটি বললাম যে শুধুমাত্র নবী রাসূলগণ ব্যতীত পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন, প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনি আঙ্গুল তুলতে পারবেন, প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে ভুল নেই বা যেখানে মানুষ নেই, যেখানে ভুল নেই সেখানে আসলে কোনো মানুষ বসবাস করতে পারে না। যেখানে মানুষ থাকবে সেখানে ভুল থাকবে 100%। আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। আমার প্রশ্নটা রেখে যাচ্ছি, আপনি পারলে একটু উত্তর দিন। আমি রেখে যাচ্ছি প্রশ্নটাকে। যেমন কথা ঐক্যের একটু বিষয়টা বলি সাগর ভাই, আমি শেষ করি। আপনি লাস্টে আরেকটা কোয়েশ্চেন করেছিলেন যে সরকার আমাদের আসলে স্পেস দিচ্ছে কিনা। আসলে এখানে দেখেন, সরকার আসলে রাজনৈতিক যে গতিপথ, রাজনৈতিক যে আসলে মানে প্যারামিটার, সেটাকে অবশ্যই সংকুচিত করেছে, সেটাকে অবশ্যই সরকার সংকুচিত করে ফেলেছে। সেই জায়গা থেকে আমি শুধুমাত্র সরকারেরও দোষ দিব না, কারণ প্রত্যেকটি স্বৈরাচার চাইবেই যে কোনো বিরোধী দলীয় আন্দোলন গড়ে না উঠুক রাজপথে। তো সেই জায়গায় যারা বিরোধী দলের ভূমিকায় রাজপথে থাকবে, বা যারা বিরোধী দলের ভূমিকায় কাজ করবে, তাদের উচিত, তাদের দায়িত্ব হচ্ছে সরকারের কাছ থেকে জোর করে তাদের যৌক্তিক অধিকার আদায় করে নেওয়া। কারণ একটা প্রবাদ রয়েছে যে সন্তান না কাঁদলে যেমন মা দুধ দেয় না, ঠিক তদ্রূপ বিরোধী দল যদি শক্ত ভূমিকা পালন না করে বা সোচ্চার না হয় বা দাবি আদায় করে নেওয়ার সেই ভূমিকায় অবতীর্ণ না হয়, তাহলে সরকারগুলো মানে তাদের যে টনক, সেই টনকও নড়ে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন অসংখ্য আন্দোলন বাংলাদেশে হয়েছে, সেটা স্বাধীনতার আন্দোলন বলতে পারেন, 69-এর গণঅভ্যুত্থান বলতে পারেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলতে পারেন, এবং সর্বশেষ আমরা যে একটি ঐতিহাসিক আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনও বলতে পারেন। আমরা কিন্তু সর্বপ্রথম সরকারের কাছে আমরা নরমভাবে দাবি উত্থাপন করেছিলাম, সরকার কিন্তু সেই দাবির প্রতি কর্ণপাত করে নাই। যখন আমরা আঙ্গুল বাঁকা করেছি এবং ছাত্র সমাজকে নিয়ে মাঠে নেমে সরকারকে বাধ্য করেছি, তখন কিন্তু সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের, সেই প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন। যদিও পরে উনি এই দাবি অস্বীকার করেছেন এবং সেই দাবি বাস্তবায়ন করেন নাই, সেটা পরের বিষয়, কিন্তু সংসদের মতো একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি আমাদের ছাত্র সমাজের দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন। সুতরাং আমরা বাধ্য করেছি, নট অনলি সরকার ইচ্ছা করে মানে মেনে নিয়েছে, বিষয়টা এরকম না। সুতরাং আজকে আমি আপনার কাছে মানে
আপনি একজন সচেতন রাজনীতিবিদ এবং আপনারা যারা যে দলটি করছেন বা যে ইয়েটি করছেন সবাই আমরা মনে করি আপনারা খুব সচেতন। আপনারা বিভিন্ন জাতীয় সংকটের মধ্যে বিভিন্ন জাতীয় দাবিগুলি আপনারা বিরোধী দল হিসেবে যে ভূমিকা রাখার কথা ছিল অন্যরা, আপনারা সেটা রেখে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সংকট নিয়ে কথা বলছেন। এই যে একটা খুব রিসেন্ট আমি একটা ইয়ে দিচ্ছি আপনাকে, যে দেশে বন্যা শুরু হবে এটা আগে থেকে আমরা জানি, কাল পরশু হয়তো নাগাদ বন্যা শুরু হবার সম্ভাবনা তৈরি হয়েছে। এর বড় কারণ হিসেবে দেখা গেছে যে বিগত আমলগুলিতে আমরা দেখেছি ফারাক্কার বাঁধটা একটা বড় সংকট এবং বড় একটা মানে একটা কৃত্রিম আমাদের পূর্বাভাস, যে আমরা জানি ফারাক্কার বাঁধ ছাড়া হয়েছে, তো আগামী 2 দিন পর বন্যা দেখা দিবে। এই যে একটা বড় জাতীয় সংকট, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের দেশের নদীগুলি পানি প্রবাহ 3-4 গুণ বেড়ে যাবে, কৃত্রিমভাবে আমাদের দেশে বন্যার সৃষ্টি হবে। এত বড় সংকট নিয়ে কি কখনো কি আপনারা এই জাতীয়ভাবে যতগুলো বিরোধী দল আছেন, মানে শুধু কি ক্ষমতায় যাবার জন্য বিরোধী দলের যে ভূমিকা রাখতে হবে বা থাকতে হবে, সরকারকে পতন করতে হবে কারণ আমরা ক্ষমতায় যেতে চাই, এমনিতে জাতীয় সংকট নিয়ে কি আপনারা কখনো ঐক্যমতের ভিত্তিতে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেন না বা সম্ভাবনা নেই? সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি যাচ্ছি জনাব ইব্রাহিম খান, জাতীয় ছাত্র সমাজের প্রেসিডেন্ট আমার সাথে রয়েছেন। ইব্রাহিম খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দয়া করে আপনি একটু আনমিউট করবেন। ইব্রাহিম খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি না আমি। জি ইব্রাহিম খান, আপনি আমার সাথে প্রথম এসেছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ফেজের পিপলের পক্ষ থেকে। আপনার কাছে প্রশ্ন সরাসরি একটাই, সারা বাংলাদেশের মানুষের তো আছেই আক্ষেপ, আপনাদের দলের শীর্ষ নেত্রী, হ্যাঁ আপনাদের সারা বাংলাদেশের মানুষের তো আপনাদের প্রতি একটা সন্দেহের জায়গা আছেই, একটা মানে কনফিউশন আছেই, কিন্তু আপনার দলের বিরোধী দল মানে আপনার দলের শীর্ষ নেত্রী বেগম রওশন এরশাদও কিন্তু আক্ষেপ করে বলেছেন, আমরা যখন বাইরে যাই তখন সবাই বলে তুমি কোথায় আছো, সরকারে নাকি বিরোধী দলে, আমরা তা বলতে পারি না। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আসলে আপনারা কোন দলের রাজনীতি করেন এবং বিরোধী দলগুলির সাথে আপনাদের আসলে সম্পর্ক কেমন, ছাত্র সংগঠন যারা আছে এদের সাথে আপনাদের সম্পর্ক কেমন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটু ছোট্ট করে। সাগর ভাই, আমি আপনাকে হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো ইব্রাহিম খান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব ইব্রাহিম খান আমাকে শুনতে পাচ্ছেন, জাতীয় ছাত্র সমাজের প্রেসিডেন্ট? কি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি, আপনি কি সরকারি দলে আছেন নাকি বিরোধী দলে আছেন? শুনতে পাচ্ছিলাম, আপনি একটু দয়া করে বলবেন। জি জি ভাই, কিছুদিন আগে আমাদের মাননীয় চেয়ারম্যান জনতার বন্ধু জি এম কাদের স্যার, উনি কিন্তু আসলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু দেশের জনগণকে জাতিকে জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু আসলে সরকারি দলে নাই, মহাজোটের মধ্যেও নাই। এটা কিন্তু আসলে আমরা পরিষ্কার করে দিয়েছি। বর্তমানে কিন্তু আমরা আসলে বিরোধী দলের ভূমিকায় আমরা কাজ করছি। জি সাগর ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলতে থাকুন। মানে কি ধরনের কাজ করছেন বিরোধী দলের ভূমিকায়, মানে কোন ভূমিকার কারণে আমরা মনে করবো আপনারা কাজ করছেন? হ্যালো ইব্রাহিম খান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওনার নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ, উনি গাড়িতে আছেন, ওনার মাকে নিয়ে উনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আদারওয়াইজ উনি থাকতেন, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, যেতেই হবে ওনার মায়ের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট, এর কারণে আমরা তাকে ওখান থেকেই গাড়ি থেকেই তাকে আমরা সংযুক্ত করেছি। ইব্রাহিম খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি তাকে স্কিপ করতে পারি, কিন্তু আমি চেষ্টা করছি তার কথা শুনবার জন্য, যেহেতু সে আধা সরকারি মানুষ হিসেবে আমরা অনেকেই তাদেরকে জানি। এখন নতুন করে তারা তো আবার বলছেন যে না, সরকারের কোনো অংশই তারা নাই। এটা ভালো খবর। একটা আমরা মনে করি যে সরকারের এই সুবিধা হয় যখন একটা স্ট্রং বিরোধী দল সংসদে থাকে, তো সংসদে তাদের সংখ্যা বেশি, তারা যদি এরকম একটা আপনার চরিত্রে অবতীর্ণ হয় তাহলে হয়তো ভালো হয়। আমি এখনো অপেক্ষা করছি, সে এখনো ঢুকতে পারছে না, আমাকে হয়তো চলে যেতে হচ্ছে আবারও শ্রাবণের কাছে, গেলে পরে আবার তাকে আমি পাচ্ছি না একদম পুরো
ইয়েতেই। ইব্রাহিম খান জুয়েলের অপেক্ষা করছি, হ্যাঁ আবার এসছে সে। আমি একটু চেষ্টা করছি, দর্শক আমি দুঃখিত, লম্বা প্যানেলের কারণে আমি কাউকে স্কিপ করে গেলে পরে আবার আসতে হবে অনেকক্ষণ পর। আমি চেষ্টা করছি। ইব্রাহিম খান জুয়েল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? এখন আমি ক্লিয়ার, এখন আমি আপনাদের শুনতে পাচ্ছি। জি, প্লিজ প্লিজ বলেন আপনাদের অবস্থানটা কি, এবং বিরোধী দলের যে ছাত্র সংগঠন অন্যরা রয়েছে তাদের সাথে কি আপনাদের আসলে কোনো ধরনের আদর্শিক বা মতাদর্শিক কোনো যোগাযোগ আছে কিনা? আসলে আমরা যারা বিরোধী দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছি, আসলে আমরা সবাই একই প্ল্যাটফর্মে। আমার মনে হয় আমাদের অবস্থানটা আসলে গভর্নমেন্ট আমাদের সুযোগ দিবে না, আমাদের সুযোগটা করে নিতে হবে। আর কারণ কেউ সুযোগ দিতে চায় না, সুযোগটা আসলে যার যার জায়গা থেকে আপনি তৈরি করে নিতে হয়। আর আরেকটি জিনিস যেটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমরা কিন্তু আসলে মহাজোটে একটি জোটগতভাবে আমরা একটু নির্বাচন করেছিলাম। আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু এই জোটের থেকে বের হয়ে কিন্তু এখন আমরা বিরোধী দলের ভূমিকায় পালন করছি। আপনারা জেনেছেন একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যান GM কাদের স্যার আসলে দেশের জনগণকে জানিয়ে দিয়েছেন আমরা আসলে মহাজোটের মধ্যে আমরা আর নাই, আমরা বর্তমানে আমরা বিরোধী দলের ভূমিকায় আমরা কাজ করে যাচ্ছি। আর আসলে প্ল্যাটফর্ম তো যেহেতু জানেন আপনারা, করোনাকালীন আসলে সবার রাজনীতিটাই আমরা ম্যাক্সিমাম আমরা সবাই আপনারা কোনো জাতীয় সংকটে, আপনারা কি রাজপথে জাতীয় সংকটে বলতে শুধুমাত্র ক্ষমতায় যাওয়া সরকারকে নামানো ব্যাপার না, অন্যান্য যে জাতীয় সংকটগুলি আছে সেগুলো নিয়ে তো কখনো আপনাদের রাজপথে দেখা যায়নি। আরেকটু ইন্টারেস্টিং একটা মন্তব্য, যদি আপনি ইতিমধ্যে বলেছেন, আপনাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে যে অলরেডি আপনারা বিরোধী দলে আছেন। আপনাদের নেত্রী রওশন এরশাদ আরেকটা কথা বলেছিলেন যে সরি রওশন এরশাদ না, আপনাদের ইয়ে থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে আপনার অ্যাটেনশন করে বলা হয়েছে যে আপনি বলেন আমরা কোন দলে আছি। এই যে একটা অবস্থানগত ব্যাপার স্যাপার, এই যে একটা মানে আমি বলবো যে মানুষ বিভ্রান্ত আপনাদেরকে নিয়ে। তা আপনারা এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে নতুন করে নিজেদেরকে মানুষের অন্তরে স্থান করে নেবার জন্য নতুন করে যে বললেন আপনাদের অবস্থান পরিবর্তিত হয়েছে, আপনাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনার রাজপথে কোনো ভূমিকা রাখছেন কিনা? ইব্রাহিম খান জুয়েল, আপনি কি শুনতে পাচ্ছেন? ইব্রাহিম খান জুয়েল, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, কারণ আপনি মিউট হয়ে আছেন। আনমিউট করে কথা বলুন ইব্রাহিম খান জুয়েল। দর্শক, আমি আর ইব্রাহিম খান জুয়েলের কাছে থাকতে পারছি না, আমি চলে যেতে চাই শ্রাবণ আপনার কাছে। শ্রাবণ, আপনি বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ, শ্রাবণ শুনতে পাচ্ছেন? ইব্রাহিম খান, আপনি কি কথা বলতে চাচ্ছেন এখনো? আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় নেটে একটু ডিস্টার্ব করছে, আমি আপনাদের 10-15 মিনিটের মধ্যে আমি আবার একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, জি 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 জি, ধন্যবাদ আপনাকে। জি জি জি, কাজী রনকুল ইসলাম শ্রাবণ, আপনি বলবেন দয়া করে। আমরা এখন সেকেন্ড টার্ম মানে শেষ টার্মে আছি। আপনাদের এখন আসলে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আপনারা কি করতে চান এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা শুনতে চাই আমরা। সাগর ভাই, আমি জাস্ট আগের একটা প্রশ্নের উত্তরটা আমি ওইভাবে দিতে পারিনি। সেটা হচ্ছে সরকার কখনো বিরোধী দলকে স্বাভাবিক পরিবেশ দেয় না, এটা সত্য। তবে দেখেন, বাংলাদেশ জাতীয় ছাত্র দল বা বাংলা জাতীয় দল কিন্তু সরকারের সাথে চ্যালেঞ্জ করে জোর করে রাজপথে দাঁড়ানোর ক্ষমতা রাখে। বাংলাদেশের মিডিয়ারা সরকার এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যে জাতীয়তাবাদী দল বা সরকারি বিরোধী দলগুলো যদি আন্দোলন করে, সে আন্দোলনকে আমরা একটা অন্য মাত্রা বা অন্য নামকরণ করার চেষ্টা করি। আপনি দেখেন, আমরা আমাদের সাধারণ সম্পাদক হামলার কারণে আমরা কিছুদিন আগে ঢাকা আমাদের পল্টন বিএনপি অফিসের সামনে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করি। ছাত্র রাজনীতি কিন্তু একটা ঐতিহ্য, যে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বা যে কোনো ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির উপরে হামলা হলে তাৎক্ষণিক তাদের কেন্দ্রীয় অফিসের সামনে একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়। এটা আমাদের ছাত্র রাজনীতির প্রত্যেকটা সংগঠনের একটা ঐতিহ্য হয়ে আছে এটা। সো আমাদের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে, পুলিশি হামলার প্রতিবাদে ময়মনসিংহে আমরা একটা মিছিল করি।
আপনি দেখবেন যে সেখানে পুলিশ নির্বিচারে কিভাবে আপনার রাবার বুলেট এবং টিয়ারশেল মারছে, এবং আমাদের নামে মামলা এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই মামলা জামিন নিতে পারিনি, আমরা ফেরারি হয়ে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করে আছি। দেখেন ছাত্রদল যদি চাইতো, আমরা কিন্তু ওই দিন পুলিশের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, পুলিশ পিছনেও গেছে, আমরা কিন্তু আমাদের কর্মীদেরকে বলছি শান্তি শৃঙ্খলা ভাবে আপনারা যার যার মতো বাসায় চলে যান। আমরা যদি প্রেস ক্লাবের মতো একটা প্রতিরোধ তৈরি করতাম, তখন আপনারা বলতেন, এই মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায় বলতো ছাত্রদল জঙ্গি স্টাইলে আন্দোলন করছে। এখন ছাত্র দল বা বিএনপি বা গভর্নমেন্টের বিরোধী দলের আন্দোলনের মানে আকারটা কেমন হবে, মানে কিভাবে করবে, আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া গুলো একটু বলে দিলে ভালো হয়। কারণ আমিও খুব অবাক হচ্ছি আপনাদেরকে মিডিয়া বলে দিবে কি আন্দোলন করবে, অথবা আপনারা আপনাদের আন্দোলনের রূপরেখা মিডিয়ার উপরে নির্ভর করছেন, এটা খুব অবাক না? মানে কেন বলছি দেখেন সাগর ভাই, এই কথা কেন বলছি আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে 30টির মতো এখন ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রত্যেকটি মিডিয়া হাতে গোনা 2-1টা মিডিয়া ছাড়া প্রত্যেকটা মিডিয়ার আপনি বার্তা সম্পাদক দেখেন, মালিক দেখেন, প্রত্যেকটা মিডিয়ার বার্তা সম্পাদক, মালিক, যারা নিউজ এডিটর সবই আওয়ামী লীগের সাথে জড়িত, এবং আওয়ামী লীগ সরকার কর্তৃক তারা একটা মাসোয়ারা পেয়ে থাকে। আপনি খোঁজ করে নিয়ে দেখেন, আমি আপনার সাথে এই করব, আপনি দেখেন কয়েকদিন আগে বাংলাদেশের একজন প্রভাবশালী শিল্পপতি সন্তানের জন্য একটা মেয়ে আত্মহত্যা করছে। এমন একটা জাতির বিবেকের একটা প্রশ্ন নিয়ে আত্মহত্যা করেছে কিনা এখনো এটা প্রুফ না। সুমনের পক্ষে কিন্তু কথা বলছে, তানভীরের পক্ষে কথা বলছে। আমি বাংলাদেশের মিডিয়াকে তাদের বিবেকের চোখ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি, সত্যকে সত্যভাবে উপস্থাপন করেন, দেখবেন বাংলাদেশ সকল বিরোধী দল বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে আন্দোলন কিভাবে করা উচিত সেভাবেই আন্দোলন করবে। কিন্তু মিডিয়ার প্রথম কাজই হচ্ছে যে কোনো একটা গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে। সো মিডিয়াকে এই জায়গা থেকে আগে মিডিয়াতে ভিন্ন খাতে প্রবাহিত করেছে কিনা জানি না, মিডিয়া যে আপনাদেরকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে, সার্থক হয়েছে, সেটা পরিষ্কার। এক মিনিট আজকে আমি শ্রাবণ বলছি, এই যে আপনার আকরাম ভাই বলছি, আন্দোলন সালাউদ্দিন আলবী ভাই বলছেন, ছাত্র অধিকারে ফারুক ভাই, আজকে আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আজকে টকশো করতেছি। কেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সোচ্চার কেন? কারণ রাষ্ট্র নিয়ন্ত্রিত, বাংলাদেশের সকল মিডিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত বলেই সেখানে সরকারের কোনো সমালোচনা করা যায় না, করলে যারা টকশোতে যায় তাদেরকে অ্যারেস্ট করা হয়, বা যে মিডিয়া সরকারের বিরুদ্ধে প্রচার করে তাদেরকে বন্ধ করা হয়। এই কারণে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি আজকে সাগর ভাই ফেস দ্য পিপল একটা জনপ্রিয় আপনার মাধ্যমে দাঁড়াইছে বাংলাদেশে। কেন? কারণ আপনার এই সোশ্যাল মিডিয়া এসে বাংলাদেশের প্রত্যেকটা দলের প্রত্যেকটা নাগরিক এসে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। আপনি বাংলাদেশের মিডিয়াগুলোকে স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ দিন। আমি এই কারণেই বলছি, মিডিয়াকে আগে তার নৈতিকতার দিক থেকে নিরপেক্ষ হতে হবে। বাংলাদেশের, আমি বিশ্বাস করি বাংলা জাতীয়তাবাদী দল না, আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলা জাতীয় ছাত্র দলই চ্যালেঞ্জ করলাম, মিডিয়া যদি নিরপেক্ষ ভূমিকা রাখে, মিডিয়া যদি আমাদের সঠিক ভুলকে ভুলভাবে উপস্থাপন করে, আমাদের ভালো কাজকে প্রশংসা করে, সরকারের যে কোনো বিরোধী ব্যাপার উপলক্ষে আমরা সরকারের সাথে চ্যালেঞ্জ করে আন্দোলন করতে প্রস্তুত। তবে মিডিয়াকে আপনি এখনো কন্ডিশন দিচ্ছেন মিডিয়া যদি আপনাদেরকে স্পেস দেয় এবং যদি আপনাদেরকে সরকার স্পেস দেয়, তার মানে আপনি যদির উপরে সরকার স্পেস না, মিডিয়া প্রথমেই মিডিয়াও একই রকম আচরণ করছে। সরকার প্রথমেই মিডিয়া দিয়ে বিতর্কিত করে। না আপনি এই যে এটাও মিডিয়া ভিন্ন রূপ দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই পারসেপশনটা এস্টাবলিশড, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাদের জায়গা থেকে যে ভূমিকা আপনারা রাখা দরকার, যে ভূমিকা মানে মিডিয়াতে নিউজটাকে তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা কর্মী, সাগর ভাই এক মিনিট সময় দেন, আমাদের একটা কর্মী রাজপথে পাওয়া একটা বাঁশের লাঠি নিয়ে পুলিশের উপরে আমাদের প্রোগ্রাম করার জন্য পুলিশের উপর তার ক্ষোভের বশবর্তী হামলা করছে। মিডিয়া ওই বাঁশের লাঠিকে এমন ভাবে দেখানোর চেষ্টা করতেছে যে ওইটা ট্যাঙ্কের মনে হয় যে আপনার ওই যে আপনার ট্যাঙ্কের গোলা বেরোনোর যে নল, ওইটা মনে হচ্ছে যে বাঁশের লাঠিটা। আপনি বাঁশের লাঠি কি বাঁশের লাঠি হিসেবে উপস্থাপন করেন? আপনি কেন
একটা ছাত্রের কলমকে আপনি পিস্তল হিসেবে উপস্থাপন করেন মিডিয়ার সামনে। আপনি একটা ছাত্রের পকেটে মোবাইল থাকতে পারে, আপনি সেই মোবাইলটাকে যদি সে কানে ধরে, আপনি যদি তাকে একটা মেশিন হিসেবে উপস্থাপন করেন, অস্ত্র হিসেবে উপস্থাপন করেন, ওই ছাত্র তো তার পারিবারিক ভাবেই বাধাগ্রস্ত হবে, তার মানে তার সামাজিক ভাবে বাধাগ্রস্ত হবে। তুমি কেন অস্ত্র নিচ্ছ? আসলে কি সে অস্ত্র নিচ্ছে? সে তো মোবাইল ইউজ করতেছে, মিডিয়া ওইটারে বিভিন্ন কাটিং মাটিং করে অস্ত্র বানাচ্ছে। আপনি তো একটা ছাত্র লাইফ হুমকির মধ্যে ফেলাতে পারেন না, সে কিভাবে দেশের জন্য আন্দোলন করবে? সবার আগে ইসলাম বলছে কি, যান বাঁচানো ফরজ। আপনি প্রত্যেকটা ছাত্র যান বাঁচানো ফরজ। আপনার নৈতিক অধিকার আন্দোলনে আপনি একটা কলম উঁচু করলে আপনি ওইটাকে আপনি অস্ত্র বানাই দিচ্ছেন মিডিয়া, তাহলে কিভাবে ছাত্র দেশের জন্য আন্দোলন করবে? আজকে আপনাদের ভূমিকাটা কি যান বাঁচানো ফরজ হিসেবে করছেন নাকি? জি, আপনাদের এখন কৌশলটা কি যান বাঁচানো ফরজ, এই কৌশলে আছেন আপনারা? না না না, যান বাঁচানো ফরজ কৌশল না। আপনি বললেন যে বিরোধী দলগুলো সরকার স্পেস দিচ্ছে না বলে আন্দোলন করছে না, আমি এই কারণে এই কথাগুলো বললাম। আমরা যখন জোর করে আন্দোলন করতে যাই তখন আপনারাই সেটাকে জঙ্গি একটা কালার দেওয়ার চেষ্টা করেন। তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন কিভাবে করা হবে? আপনি সাধারণ মানুষ যখন আন্দোলন করবে, আমরা যারা মিছিল করছি সেখানে আপনি টিয়ার শেল মারতেছেন, গুলি করতেছেন, রাবার বুলেট মারতেছেন, তা আপনার সাথে আমি কিভাবে ফাইট দেব? আজকে মায়ানমারে শত শত আপনার মুক্তিকামী জনতা মারা যাচ্ছে, তারা কিন্তু গেরিলা ভাবে আপনার হামলা করতেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে গেরিলা যুদ্ধের মাধ্যম দিয়ে। আপনি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। আপনি শুধু আমি উদাহরণটা দিতে চাচ্ছি না, আমি উদাহরণটা দিতে চাইনি। আমার বাবা যুদ্ধতে মুক্তিযোদ্ধা, আমার বাবা 2 থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। আমি তার কাছে শুনছি যে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে বাংলাদেশ ইহকালে স্বাধীন হতো না যদি চূড়াগত্তা গেরিলা হামলা না করা হতো। তাহলে আমরা কি এখন সরকার যেতে স্পেস দিচ্ছে না, তাহলে কি আমরা গেরিলা হামলা করার ওই পক্ষে বাংলাদেশের মানুষকে আপনি যার জন্য বাধ্য করতেছেন? সরকারকে ভাবতে হবে, বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক স্পেস দিতে হবে, তাদের প্রতিবাদ করার অধিকার দিতে হবে। আজকে প্রতিবাদ করলে আপনি গভর্নমেন্ট পরিচয় এমন না, আপনার ভুল ত্রুটিগুলো তুলে ধরার জন্য বিরোধী দলকে সে সঠিক সুষ্ঠু পরিবেশ দিতে হবে। আপনি একটা ভালো কথা বলতেছেন, আপনি রাজাকার, আর আপনার আজকে এই হিসাবে আকরাম ভাই এখানে উপস্থিত আছেন, আজকে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ওইভাবে শিকার হচ্ছেন না। আজকে ছাত্রলীগের সাথে তাদের একটা সম্পর্ক ক্যাম্পাস কেন্দ্রিক রিলেটেড আছে। আমি চ্যালেঞ্জ করি, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই আকরাম ভাইরা অতি শীঘ্রই আওয়ামী লীগ ছাত্রলীগের বেসিক যে রূপ সেটা দেখতে পাবে, তখন উনি আমাদের সুরে কথা বলবে আগামী টক শোতে এসে আপনার কাছে। আমি এটাই বলতেছি, আপনার সবাইকে মিডিয়াকে নিরপেক্ষ, বাংলাদেশের মিডিয়া নিরপেক্ষ। আমি চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশের কোন সরকারই স্বৈরতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করতে পারবে না, শুধুমাত্র মিডিয়া। আজকে প্রশাসন নিরপেক্ষতা হয়েছে মিডিয়ার কারণে, সকল কিছুর মূলে মিডিয়া। আপনি মিডিয়াকে নিরপেক্ষ করেন। আজকে সাগর ভাই, আপনি আপনার মিডিয়া সবাই কথা বলতে পারে বলে আপনার সাথে সবাই এসে কথা বলতেছে। আজকে আমি আসছি, সালাউদ্দিন ভাই আসছে, আকরাম ভাই আসছে, আমরা অনেক কথাই বলতেছি। বাংলাদেশের মিডিয়া কেন আমরা কথা বলতে পারি না? আজকে ছাত্র প্রতিনিধিত্ব কেন মিডিয়া ডাকে না? তারা মিডিয়া কিন্তু ছাত্র প্রতিনিধি ডাকে, তাদের করোনার তাদের সিলেক্টিভ লোক ডাকে। এই জন্য আমি বলছি, মিডিয়া নিরপেক্ষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন গণতান্ত্রিক আন্দোলনই সফল হবে না। সফল হবে সেক্ষেত্রে আমাদেরকে ওই 71-এর মতন গেরিলা যুদ্ধের আশ্রয় নিতে হবে। ধন্যবাদ। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু পাশাপাশি আপনি মায়ানমারের উদাহরণ দিয়েছেন। মায়ানমারের গত পরশুদিনের খবর যদি আপনি দেখেন, আমি উচ্চারণ করতে চাই না, আপনি নিজে একটু দেখে থাকবেন যে যাদেরকে বলছেন সাধারণ মানুষের যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন প্রতিদিন, এবং তাদের পক্ষে কতজন মানুষ মারা গেছেন এবং সরকারের পক্ষের কতজন মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তবুও আপনি যাদেরকে বলছেন যে তারা কিন্তু থেমে নেই, তাই বলে আমি বলছি না যে আপনি একইভাবে করেন, বাট বিরোধী দলীয় আন্দোলন কিন্তু সরকারের বা দেশ পরিচালনারই একটা অংশ। সুতরাং আপনারা যখন জাতীয় সংকট নিয়ে আন্দোলন করবেন, সেটা দেশ গড়বার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। এটাও একটা, আপনি ছায়া সরকার হিসেবে কাজ করলেন, এটা সাংবিধানিক অধিকার আপনার, সেই অধিকারের ক্ষেত্রে আপনাকে অনেক বিপদগ্রস্ত হতে হবে। এই জন্য তো এমন সাংবিধানিক অধিকার বাংলাদেশ বিরোধী দলের, যে আমাদের বিরোধী দলের প্রধান নেত্রী সংসদে বলেন যে আমরা কি ভূমিকা পালন করব। কি পরিমাণ বিরোধী দলের বাংলাদেশের রাজনৈতিক আপনার গণতান্ত্রিক রাজনীতি করার প্রেক্ষাপট আছে, যে সংসদের বিরোধী দলের নেত্রী আপনার প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতেছে আমরা কি ভূমিকা নেব।
প্রধান বিরোধী দলের নেতৃত্ব যদি এই প্রশ্ন করে, তাহলে আপনি সাধারণ মানুষের কাছে কি প্রশ্ন করবেন? সে নিজেই তো শেখ হাসিনার কাছে প্রশ্ন করে যে আমরা কি ভূমিকা নেব। জি জি, ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন আইয়ুবী, আপনিও কি একইভাবে মনে করেন কিনা যে মিডিয়া একটা বড় ধরনের ভূমিকা পালন করছে এবং এই বিরোধী দলীয় আন্দোলনকে আপনার নস্যাৎ করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাকে আপনি প্রধান দিকে আপনি বিবেচনা করবেন, বা সরকারের স্পেস দেয়া না দেয়াটাকে আপনি প্রধান বলে ধরে নিতে চান কিনা? আজকে খুব এবং 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 পাশাপাশি কারণ লাস্ট টার্ন ইন্টারেস্টিং আরেকটা কোশ্চেন যেটা আপনাদের প্রতিও আছে, আপনাদেরও যে ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি আপনাদের, সেটার ক্ষেত্রে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের বড় ধরনের দূরত্ব রয়েছে। সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিমত জানাবেন। যেমন কথা আমি যদি একবার স্পেসিফিকলি বলি, আপনাদের সাথে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে বড় ব্যবধান কেন? জি, আজকে খুব মজা পাচ্ছি এই জন্য যে আমরা বিরোধী দলের ভূমিকা, আপনি সরকারি দলের ভূমিকায় আছেন আজকে, মোটামুটি আপনার অবস্থান এটাই বলছে। না, আমি সরকারি দলের ভূমিকা না, আমি সত্য কথা বলছি। ডেফিনেটলি আইবি ভাই, আপনার সাগর ভাইয়ের পেজটা কিন্তু এখন যে জনপ্রিয়তা লাভ করছে, এই পেজটা তো ধরে রাখতে হবে। এখন যদি গভর্নমেন্ট এন্ট্রিতে আমরা সবাই কথা বলি, ইভেন সাগর ভাই যদি আমাদের শুনেই কথা বলে, তাহলে তার দেখা গেল কালকে সকালে এই পেজটা থাকবে না। তো স্বাভাবিক সাগর ভাই, আমি অবশ্যই সরকার যা করছে আমি সরকারের অবশ্যই গুণগান করব, সরকারের সমালোচনা করব, কিন্তু এখন কথা হলো যে আপনারা জি আমার প্রশ্নটা যেটা করেছিলেন সেটা বলেন দরকার। জি, আমি আপনাকে অনুরোধ করে শুরু করতে চাই যে আপনি যদি মনে করেন বাংলাদেশে ন্যূনতম রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ আছে, মিনিমাম কালচার আছে, পলিটিক্সের মিনিমাম কালচার আছে, তাইলে আপনি ছাত্রলীগ, ছাত্র দলের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, ছাত্র ইউনিয়নের সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি, তাদেরকে একসাথে বসার একটা সুযোগ করে দিতে পারেন কিনা? পারবেন না। বাংলাদেশ এই জায়গায় এখনো পৌঁছায়নি। বাংলাদেশ একসাথে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর বিএনপি কারাগারে থাকবে না, জামাত ইসলামী নেতৃবৃন্দ কারাগারে থাকবে না, এটা আওয়ামী লীগ মনে করে না। বাংলাদেশের কালচার এইভাবে মানে চিন্তা করে না। এই জায়গাটাতেই মূল সংকটের জায়গাটা এটাই। খুব স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন বাংলাদেশের ইতিহাস কি বলে। বাংলাদেশের নূর হোসেনের এক হত্যাকাণ্ডের কারণে স্বৈরাচারের পতন হয়েছে। একটা ঘটনা পুরো জাতির মাথা নতুন করে ভাবতে শুরু করেছে। পুরো মিডিয়া জগৎ পরিবর্তন হয়ে গিয়েছে। তখন বিটিভি পর্যন্ত বিক্রি করছে। 28শে অক্টোবরের যে ঘটনা, এই ঘটনার কারণে তৎকালীন সরকার মারাত্মকভাবে বিব্রত হয়েছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ভাই আপনি 28শে অক্টোবরের পরে আওয়ামী লীগ যেভাবে শুরু করেছিল সেভাবে আমাদেরকে আসতে হবে, তাহলে হয়তো আমাদের সবাইকে মানে ঘোষণা দিতে হবে। শেখ হাসিনা যেমন ঘোষণা দিয়েছিল যে লোক নিয়ে আসেন, বৈঠা নিয়ে আসেন, যার হাতে যা নিয়ে আসেন। আমি নিজে পল্টনে মোড়ে দাঁড়িয়ে দেখেছি এমপি ইকবাল হাতে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে সামনের দিকে এসেছে। বাপ্পা দত্ত সে নিজে গুলি করতে করতে সামনের দিকে এসেছে। তাহলে আমাদের সবার হাতে অস্ত্র নিতে হবে, আর তো কোনো মোকাবিলার উপায় নেই। হ্যাঁ, বিরোধী দলের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, কিন্তু সিনহার মতো হত্যাকাণ্ড ঘটনা ঘটেনি। প্রধান বিচারপতির মতো একজন ব্যক্তিকে বাংলাদেশ থেকে মানে ঠুনকো অপরাধে প্রধান বিচারপতিকে রাতের বেলা অস্ত্র ধরিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়নি। বাংলাদেশের এই চর্চাগুলো ছিল না। গণতন্ত্রের ন্যূনতম জায়গা যেটা, সেই জায়গায় বাংলাদেশ আজকে নাই। বাংলাদেশের চিত্র কি বলে? বাংলাদেশের চিত্র খুব সহজেই বলে, বাংলাদেশে আজকে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব, বাক স্বাধীনতার অভাব, ধর্মীয় স্বাধীনতার অভাব, স্বৈরতান্ত্রিকতা, ফেসিবাদ একদম ঘিরে ধরেছে। নির্বাচনের তো কোনো বালাই নেই। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ক্ষমতাসীনদের একক ছত্র আধিপত্য, ছাত্র সংগঠনের অবস্থা একই অবস্থা। আর মিডিয়ার উপর ক্ষমতাসীনদের প্রভাব তো খুব স্পষ্ট, খুব স্বাভাবিকভাবে। খুব স্পষ্ট একটা উদাহরণ যদি দেই, হার্ভার্ড ইউনিভার্সিটি, সাউথ এশিয়ান ইনস্টিটিউট এবং মিত্তাল ফাউন্ডেশন আয়োজিত একটা ইয়েতে স্পষ্ট করে বলা হয়েছে, স্বাধীনতার 50 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকট এখন বাংলাদেশে চলছে। প্রথম আলোর প্রতিবেদন বলছে, যেদিন নির্বাচন হয়েছে 2018 সালের নির্বাচন, সেদিন বলছে বুথের মধ্যে নির্বাচন না, এখন নৌকার ভিতর বুথ ঢুকে গেছে। অর্থাৎ যত ভোটেই ঢুকা যায় সেখানে নৌকা পাওয়া যায় সব। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলছে। বাংলাদেশের চিত্র, মত প্রকাশের স্বাধীনতা, যে স্বাধীনতার কথা আপনি বলছেন, আমরা রাস্তায় গিয়ে কথা বলবো, বক্তব্য দিব, উপস্থাপন করব, এটা নিয়ে গত 13 জানুয়ারি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে করোনা ভাইরাস মহামারীকে কাজে লেগে সরকার এখন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে।
সমালোচক এবং বিরোধীদের উপর চড়াই হয়েছে। এটা খুব চিত্র মানে সাম্প্রতিক চিত্র আমরা দেখেছি। কার্টুনিস্ট কিশোর এবং মুশতাককে কি অজুহাতে তারা হত্যা করেছে, খুব স্বাভাবিক চিত্র। বিচার বিভাগের চিত্রটা আরো সুন্দর করে ফুটে এসেছে। কিশোরকে হত্যা করেনি, মুশতাককে হত্যা করেছে। জি, কিশোর জি, বিচারপতি সিনহার বই A Broken Dream, Rule of Human Rights and Democracy, এই বইয়ের মধ্যে উনি একদম চমৎকার ভাবে এই চিত্রটুকু তুলে ধরেছে। দেখেন সরকার এই জায়গায় কিভাবে এসেছে। এই সরকার তার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে শুরুই করেছে হত্যাকাণ্ড। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে। বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি যেগুলো ছিল, বিএনপি, জামাত এবং গণতান্ত্রিক আন্দোলনের দ্বারা জনপ্রিয় নেতৃবৃন্দ ছিল, সবাইকে তারা এক এক করে হত্যা করেছে। মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছে, মুজাহিদ ভাইকে হত্যা করেছে, ইলিয়াস আলীকে গুম করেছে। দেশের অন্যতম তাদের বিরুদ্ধে তো স্পেসিফিক অন্যান্য ব্যাপারও ছিল, অভিযোগ ছিল, সে কারণে হ্যাঁ বিচারের মাধ্যমে তাদেরকে কেন্দ্রীয় সভাপতি ছিল, হ্যাঁ বিচারের মাধ্যমে তাদেরকে করা হয়েছে। আর কিশোরকে হত্যা করা হয়েছে ব্যাপারটা ওইরকম ভাবে না বলে আমি মনে করি যে সে যেটা আমরা জেনেছি এখনো পর্যন্ত প্রমাণিত কোনো কিছু সত্য আসেনি। আমার ব্যক্তিগতভাবে আমি হত্যা করা হয়েছে এটা বলবো না, আমি বলবো যাওয়ার পর। জি, মুশতাকের হত্যাকাণ্ড তো সঠিক। আমি দেখেন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নাসিরউদ্দিন পিন্টুকে কারাগারে হত্যা করা হয়েছে। আপনি এরকম একটা উদাহরণ দিতে পারবেন যে কোন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কারাগারে হত্যা করেছে বিএনপির সময়? কোথাও কোন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। বাংলাদেশের এরকম ঘটনা ঘটেনি যে মিডিয়াকে রাতের বেলা বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকগুলো টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনের এই চিত্রগুলো তুলে ধরার কারণে অনেক সাংবাদিককে দেশতার করা হয়েছে, ইলিয়াস আলীকে মানে গুম করা হয়েছে। এইভাবে আস্তে আস্তে এই চিত্রটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে যে এখন কথা বললে হয়তো তোমাকে মরতে হবে, নয়তো দেশতারা হইতে হবে, দুইটার একটা। আর বাংলাদেশের মানুষের চিত্রটা এই অবস্থায় যাওয়ার কারণেই তার ন্যূনতম যে জায়গাটা সেটা তাকে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, আপনি বলবেন যে তাই বলে কি আমরা বসে থাকবো? নিশ্চয়ই না, বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে এখান থেকে উত্তরণ করতে হবে। এই উত্তরণের পথ একটাই, আমি যেহেতু বলছেন শেষ টার্ন, আমি উত্তরণের পথ একটাই। এজন্য বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের সময়, সুযোগ, চিন্তা, চেতনা। আপনি একটা প্রশ্নের প্রশ্ন করেছেন আমাদেরকে যে কেন মানে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে আমাদের ঐক্য হচ্ছে না, ঐক্য প্রক্রিয়ার জায়গায় কেন হচ্ছে। আমি মনে করি যে আজকে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এখন আমার পরে হয়তো কথা বলবেন, সুযোগ পাবো। আমি মনে করি তাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি ভালো, অনেক বেশি মধুর। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন হলো ভাই ভাই। তিনি নিজের জায়গা থেকে ইসলামের জন্য যতটুকু করা সম্ভব, যেভাবে করা সম্ভব, যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব। তাহলে ছাত্রলীগের তারা কি মুমিন নয়? তারা কি ভাই নয় আপনার? অবশ্যই সবাই, সেটাই আমি বলছি, আমি সবার কথাই বলছি। আর তাদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। হ্যাঁ, যে মুমিন হিসেবে যতটুকু বেশি প্র্যাকটিসিং, তার সাথে সক্ষতাটা তত বেশি। আমার ছাত্রলীগের যে বন্ধু ইসলামকে লালন করে, তার চেয়ে নিঃসন্দেহে ছাত্রলীগের বন্ধু স্বীকার করবে যে নুরুল কর্মী আকরাম ভাই অনেক বেশি লালন করে। সুতরাং তার প্রতি আমার একটা আলাদা আবেগ, আলাদা ভালোবাসা, আলাদা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। বলবেন আল্লাহ বলছেন এটা বিনিয়ামতে হি হওয়া, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে। সুতরাং এই নিয়ামতটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে, এরপরেও আপনি যেহেতু প্রশ্ন তুলেছেন ঐক্য প্রক্রিয়া নিয়ে, আসলে আমাদের চর্চা, আমাদের চেষ্টাটা কতটুকু ছিল খেয়াল করে দেখেন। 1978 সালের 11ই জুলাই অধ্যাপক গোলাম আযম বাংলাদেশে আসছে। ইসলামী আন্দোলন নামে বাংলাদেশে তিনি এসে একটা বই লিখেন। সেই আন্দোলনে এই বইটা পরবর্তী নাম চেঞ্জ করেন, ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন নামে। তার টার্গেট ছিল একটা ঐক্য প্ল্যাটফর্ম গড়ে তোলা। সেই প্ল্যাটফর্মের জন্য খুব দ্রুত আলহামদুলিল্লাহ তিনি একটা বই লিখেন, বইয়ে একটা পরামর্শ দেন যে দ্রুত আমরা একটা প্ল্যাটফর্ম করব। এই পরামর্শের ভিত্তিতে সাড়া দেন তখন তৎকালীন চরমোনাই পীর সাহেব মাওলানা সৈয়দ ফজলুল করিম, বাইতুল শরফের পীর সাহেব মাওলানা আব্দুল জব্বার, ঢাকার প্রখ্যাত মুফাসসির কোরআন সৈয়দ মোহাম্মদ মাসুম রহিমাহুল্লাহ, জনপ্রিয় মুফাসসির মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, বিখ্যাত আলেমদ্দিন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, সবাই মিলে 1981 সালে এসে টিএনটি কলোন মসজিদে একটা প্রোগ্রাম হয়। সেখানে ইত্তেহাদুল উম্মাহ নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের প্রখ্যাত 3 শতাধিক আলেম উপস্থিত ছিলেন। 1982 সালে আবার এসে ইত্তেহাদুল উম্মাহর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। খুব অল্প সময়ের মধ্যে চরমোনাই পীর, তিনি তৎকালীন চরমোনাই পীর সাহেব এটার মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করেছিলেন। 2 বছর মুখপাত্র ভূমিকা পালন করেছিলেন। অল্প সময়ের মধ্যে মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে এটা ছড়িয়ে যায়। খুব দ্রুত এটা ছড়াইতে থাকে। 1984 সালে এসে
আবার হাফিজি হুজুরের নেতৃত্বে, মরহুম হাফিজি হুজুরের নেতৃত্বে একটা রাজনৈতিক ঐক্যমঞ্চ প্রতিষ্ঠিত হয়। সেখানেও অনেকেই, জামাত ইসলামী ছিল, শাসনতন্ত্র আন্দোলন ছিল, সবাই ছিল, কিন্তু এই ঐক্য প্রক্রিয়াগুলো থেমে যায় কিছুদিন পর। খেয়াল করে দেখেন, আমি আরেকটা সূত্র আপনাদেরকে বলছি। দ্বিতীয় উদ্যোগ যদি আমরা বলি, 1989 সালে ইসলামী দলের শীর্ষ নেতাদের মহান উদ্দেশ্যে একটা টার্গেট হয়। মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা কুরবান আলী এবং মাওলানা অ্যাডভোকেট নজরুল ইসলাম তিনজন মিলে চেষ্টা চালান। শাইখুল হাদিস মাওলানা আজিজুল হকের উপর আহ্বায়কের দায়িত্ব অর্পণ করেন এবং 14 আগস্ট 8টি দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে পুরানা পন্টলের দেওয়ান মঞ্জিলে সমবেত হন। সেখানে ছিলেন খেলাফত মজলিসের মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুল গফফার, অধ্যাপক মাওলানা আখতার ফারুক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন পীর চরমনাই পীর সাহেব মাওলানা সৈয়দ ফজলুল করিম, নেজামে ইসলাম পার্টির মাওলানা আশরাফ আলী, জমিয়ত উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন খান ও মুফতি ফজলুর রহমান, ইসলামী ঐক্য আন্দোলনের ব্যারিস্টার কুরবান আলী, তমদ্দুন মসজিদ অধ্যাপক আব্দুল গফুর, বর্ষিয়ান সরসিনা পীর সাহেব এর প্রতিনিধি ছিল তখন মাওলানা রুহুল আমিন খান, এবং জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং অ্যাডভোকেট মাওলানা নজরুল ইসলাম, তাদের উদ্যোগে এই ঐক্য প্রক্রিয়া শুরু হয়। এই ঐক্য প্রক্রিয়ার খুব ধারাবাহিকভাবে একটা চেষ্টা চলতেছিল। কেন এই ঐক্য প্রক্রিয়াগুলো থেমে গেল, কেন ঐক্য প্রক্রিয়াগুলো বারবার বাধাগ্রস্ত হলো? খুব স্বাভাবিকভাবে আমি খেয়াল করে দেখেন সম্মানিত ভাইরা আমার, আমাদের আজকের যে জায়গাটা, আমি মনে করি অনেকের কারণটা শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি নয়, এখানে বিশ্ব রাজনীতি জড়িত। বিশ্ব রাজনীতির একটা মেরুকরণের অংশ হলো আমাদের অনৈক্য আমাদের নিজেদের মধ্যে। উসমানী খেলাফতের যে চিত্র আপনারা মানে জেনেছেন, দেখেন, জানেন, বুঝেন খুব সহজে যদি আমরা খেয়াল করে দেখি, ইসরায়েল তখন ষড়যন্ত্র শুরু করে মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে খলিফা আব্দুল হামিদকে যখন পতনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন তাকে থিওডর হার্জেল এবং রথচাইল্ড চাইল্ড নামক দুইজন ব্যক্তি প্রস্তাব দেয় যে তাদের যত ঋণ আছে সব পরিশোধ করে দেওয়া হবে, ইসরায়েল রাষ্ট্রের সূচনা করতে হবে। মূলত তাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে একটা বিভাজন তৈরি করে, বিভাজনের প্রেক্ষিতে তারা এই খেলাফতের পতন করতে সমর্থ হয়। খেলাফতের পতনের আগেও অতীত ইতিহাসে একই অবস্থা, ষড়যন্ত্র করে খেলাফতের পতন হয়। 1757 সালের 23শে জুন যেই বাংলার নবাবের পতন হয়, কেন? নিজেদের মধ্যে ঐক্যের ফাটলের কারণে। এই ঐক্য কেন তৈরি হয়েছিল? নিজেদের কারণে তৈরি হয়নি। এই ঐক্যের সূত্রপাত হয়েছিল সেই ইংরেজদের চিঠি, সেই লর্ড ক্লাইভের চিঠির মধ্য দিয়ে সেই ঐক্যের সূচনা হয়েছিল। সম্মানিত দর্শকবৃন্দ, খুব স্বাভাবিকভাবেই এই ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে থাকেনি। আজকের ষড়যন্ত্রের পিছনে খুব সহজভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কারা জড়িত। এই ষড়যন্ত্রের পিছনে জড়িত হলো সিআইএ, এই ষড়যন্ত্রের পিছনে জড়িত হলো মুসাদ, এই ষড়যন্ত্রের পিছনে জড়িত হলো র, এই ষড়যন্ত্রের পিছনে জড়িত হলো বাংলাদেশের ডিজিএফআই। সামান্য কিছু হইলে পরেই দেখা যায়, আমি তো একদম ক্ষুদ্র মানুষ, খুবই স্বাভাবিক মানুষ, কোনো রাজনৈতিক দলের বড় কিছুই না, ছোট্ট একটা কর্মী। আমার বাড়িতে 23 বার গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গিয়েছে। কেন? কি চায়? আমার বাবাকে বুঝাইতে চায়, চেষ্টা করতে চায়, আমার পরিবারকে, আত্মীয় স্বজনকে বুঝাইতে চায়। গোয়েন্দা সংস্থাকে কেন ব্যবহার করতে হবে? কিন্তু সালাউদ্দিন আইয়ুবী, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনারা রেজাল্ট হিসেবে আপনারা, আমি আসলে লম্বা সময় আপনাকে অনেক লম্বা সময় দিয়েছি, আপনাকে শেষ করতে হবে, কিন্তু লাস্ট আমার প্রশ্ন হলো এই রিলেটেড কথাই, যে আপনারা জানেন কারা আপনাদের বিভক্ত রেখেছে, কিন্তু আপনারা নিজেরা জেনেও নিজেরা একত্রিত হচ্ছেন না, সুতরাং তারাই কিন্তু সাকসেস, আপনারা সাকসেস হতে পারেননি। সমস্যাটা ওইখানে, মানে আপনারা জানার পর। সাগর ভাই, এক উত্তর দেই। ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে লেখা। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, উল্লেখ করেছেন স্পষ্ট করে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। টাইম উইল কাম, সময় আসবে। শুধু গণেশটা উল্টাতে দেখেন না, গণেশটা উল্টোবে আর সেই উল্টানোর ফল আপনারা খাবেন, তাহলে তার আপনাদেরকে মানুষ চায় আপনারা ফারাক্কা বাঁধের বিরুদ্ধে কথা বলবেন। ফারাক্কার বাঁধে বাংলাদেশ ডুবে যাচ্ছে, সেখানে আপনাদের ভূমিকা দেখতে চায়। বাংলাদেশে মানুষ সংকটে আছে, সেই সব সংকট নিয়ে কথা বলবেন আপনারা, সেই সংকটে সেই ভূমিকা আপনাদেরকে দেখতে চায়। শুধুমাত্র গণেশ উল্টে যাবে আর আপনারা সেই গণেশের জায়গাতে বসবেন, এইভাবে আপনাদেরকে অবতীর্ণ হলে হলো তো। আর আপনাদের কাছ থেকে মানুষ যে একটা মানে কি বলা যায়, এটাকে একটা বিপ্লবী অবস্থানের জায়গাতে আপনাদেরকে দিতে, সেখানে আপনারা তো আর অবতীর্ণ হতে না পারলে আপনাদেরকে ওইভাবে মানুষ মানে নিতে পারবে না। গণেশ উল্টোবে, আপনারা গিয়ে সেই জায়গাতে বসবেন, এটা যে কেউ বসতে পারে। আপনি হয়তো খেয়াল করেন না, আমরা নিয়মিত সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি।
এবং তিক্ত বাস্তবতা হলো যে অনলাইন ফেসবুক বা এই ধরনের যেই জায়গাগুলো আছে আপনি খুঁজে দেখেন, বাংলাদেশের একটা আন্দোলন দেখেন যে আন্দোলন, এই যে কিছুদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলছে না, বাংলাদেশের প্রায় 450 জায়গায় মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সব ধরনের দেওয়া হয়েছে, সকল ধরনের আন্দোলনে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র শিবিরের অংশগ্রহণ আছে। আপনি ঐতিহাসিকভাবে যাদের ভূমিকার কথা বললেন, নুরুল করিম আকরাম ভাইয়ের শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভূমিকা আছে, তারা ভূমিকা রাখছে, তারা দৃশ্যমান ভূমিকা রেখেছে এবং আমরা দেখেছি সাম্প্রতিক কালে তারা ব্যাপক সমাগম জনসমাগম করেছে, কিন্তু ওই সমাগমগুলির পাশাপাশি আপনাদের সমাগম একত্রিত হবার সুযোগ নেই, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বা ওইখানে আমাদের আপনি তো স্পষ্ট, আপনি ধন্যবাদ, আপনি সত্য কথা বলে দিয়েছেন, একত্রিত হওয়ার সুযোগ নেই। সুযোগ করে দেওয়াটা আসলে খুব স্বাভাবিক না, সরকার সুযোগ করে দিবে না। আমরা এই যে সাম্প্রতিক সময় পোস্টারিং করেছি, ছাত্রদের অধিকারের জন্য পোস্টারিং করছি, পোস্টারিং করতে গিয়ে আমাদের কয়েক ডজন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। কেন ভাই? আপনার সন্তান স্কুলে যাবে এর জন্যই তো আমরা পোস্টারিং করেছি। কেন? কোনোভাবেই সরকার কোনো কিছু মেনে নিবে। এমনও হয়েছে ছাত্র শিবিরের দায়িত্বশীল বিয়ে করতে গেছে, বিয়ে কেন করবে ছাত্র শিবিরের দায়িত্বশীল, বিয়ের আসর থেকে গ্রেফতার করা হয়েছে। এই চিত্র বাংলাদেশের রাজনীতিতে কখনোই ছিল না। তারা তো বলে যে বাংলাদেশের বর্তমান যিনি আইজিপি তিনি বলছে যে যারা এই ধরনের রাজনীতি করবে তারা হয়তো দেশে ছাত্রদল তো বিবাহিত কেউ ছাত্রদল করতে পারে না। আমি আরেকটা জিনিস একটু গোপন কথা জেনে নিচ্ছি তাহলে, যেহেতু আপনি উঠালেন। ছাত্রদলের তো যেমন তাদের নীতি হলো যে তারা বিয়ে করলে কেউ আর ছাত্রদল করতে পারে না, ছাত্রলীগেও একই অবস্থা, কিন্তু ছাত্র শিবির কি বিয়ে করার পরও ছাত্র শিবির করতে পারে? আচ্ছা, সেটাও ভিন্ন কথা। ছাত্র শিবির, আমি যার কথা বলছি সে ছাত্র সংগঠন শেষ করার পরেই বিয়ে করতে। আচ্ছা, ওকে ওকে, গট ইট, থ্যাংক ইউ সো মাচ। জি সালাউদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান, আপনার কাছে আসছি, একই দোষ কি আপনি মিডিয়াকে দিবেন? আর সরকার স্পেস দিলে করা যাবে, না হলে করা যাবে না, এ ব্যাপারে কি আপনার মত কি আপনি জানতে চাচ্ছি, এবং ফারাক্কা নিয়ে আপনাদের ভূমিকা দেখছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে আমার একটু সময় লাগবে, যাই হোক সবগুলো বিষয়ে কথা বলতে হবে, কারণ আমার পূর্বের বক্তারা অনেক বিষয় তুলে ধরেছে। সেকেন্ড টার্নে আপনারা বিস্তারিত বলতে পারছেন। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন আইয়ুব ভাইকে, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনেকগুলো বিষয়ে। তো প্রথমত হচ্ছে, এর আগে আপনি আমাকে প্রশ্ন রেখে গেছিলেন আমার কাছে যে আসলে ফারাক্কা বাদ নিয়ে আমাদের আসলে কি ভূমিকা হবে বা আমরা কি করেছি। দেখেন, এর আগে বাংলাদেশে 2009 থেকে 2020 সাল পর্যন্ত এই 10 বছরে 1236 জন মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করেছিল ভারত। এবং প্রত্যেক মাসে আমরা নিয়মিত দেখতাম যে 20 জন, 25 জন, 15 জন, মানে রেগুলার বেসিস যে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এটার বিরুদ্ধে শক্ত বা কড়া কোনো প্রতিবাদ কিন্তু বাংলাদেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো রয়েছে এদের পক্ষ থেকে কিন্তু আমরা সেভাবে দেখিনি। আমরা প্রত্যাশা করেছিলাম, আশা করেছিলাম যে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা শক্ত একটা অবস্থান নেবে, একটা প্রতিবাদ করবে, কিন্তু তাদের পক্ষ থেকে এই ধরনের শক্ত কোনো অবস্থান বা প্রতিবাদ আমরা দেখিনি। কারণটা হচ্ছে তাদের একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ভারতের একটা ব্যাপক প্রভাব রয়েছে। এই প্রভাবের জায়গা থেকে তারা মনে করছে যে আমরা যদি সরাসরি ভারতের বিরোধিতা করি বা ভারতের এগনেস্টে চলে যাই তাহলে হয়তো আমরা ক্ষমতায় আসতে পারবো না, কিংবা আমরা ক্ষমতার যে একটা জায়গা ওই জায়গাটা আমাদের নষ্ট হয়ে যাবে। এই জায়গা থেকে হয়তো তারা বিরোধিতা করে নাই। সেই জায়গায় আমরা ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম এই সীমান্ত হত্যার বিরুদ্ধে ভারতীয় হাই কমিশনের সামনে আমরা একটি বিক্ষোভ মিছিল করলাম, একটি বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেই সমাবেশে ব্যাপকভাবে আমাদের উপর পুলিশ টর্চার করেছিল, এটা আপনারা মিডিয়াতে দেখেছেন, মিডিয়াতে অসংখ্যবার নিউজ হয়েছে ওই ঘটনা নিয়ে। তারপরে সেখান থেকে আমরা আরেকটি প্রোগ্রাম করি প্রেস ক্লাবের সামনে এই সীমান্ত হত্যার প্রতিবাদে, এবং সেখান থেকে আমরা স্পষ্ট বলেছিলাম যে এর পর থেকে কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে, অন্যায়ভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করে, তাহলে যেখানে হত্যা করবে সেই স্থান অভিমুখে আমরা সারা বাংলাদেশের জনগণকে নিয়ে লং মার্চ করব। এবং এই ঘোষণার পরে আমরা কিন্তু দেখেছি যে সেই যে রেশিওটা, মানে গুলি করে হত্যা করার রেশিওটা কিন্তু অনেকাংশে কমে আসছে। এই সাম্প্রতিক 2-4 মাসে আপনি দেখেন সীমান্ত হত্যা নেই বললেই চলে, খুব কম, 2-একটা জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে কয়েকজনকে মেরেছে, কিন্তু ওই ঘটনাটি অনেকটাই কমে গেছে আমরা সোচ্চার ভূমিকা পালন করার পরে। এরপরে আসেন, বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে। এখন গণমাধ্যমের যে ভূমিকা, আমি ঢালাওভাবে গণমাধ্যমের দোষারোপ করবো না, যেটি আমাদের ছাত্রদলের শ্রাবণ ভাই বললেন, তবে আমি পুরোপুরি ঢালাওভাবে গণমাধ্যমকে দোষারোপ করবো না। তবে যারা হলুদ মিডিয়ার ভূমিকায় গণমাধ্যমকে কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে আমার আজকের একটা শক্ত অবস্থান, এবং তাদের বিরুদ্ধে আজকে আমি কথা বলবো। আজকে দেখেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের যখন আন্দোলন সংগ্রাম চলছিল, ওই সময় হেফাজতের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তার আগে কার্টুনিস্ট কিশোর, তারপরে হচ্ছে আপনার মুস্তাক, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল। তারা কার্টুন আঁকার কারণে, সরকারের সমালোচনামূলক কার্টুন আঁকার কারণে।
কিশোর এবং মুস্তাককে নির্মম নির্যাতনের মাধ্যমে কারাগারে তাকে হত্যা করা হয়। একই সময় আপনারা দেখেছেন যে আপনার হেফাজত ইসলামের একজন নেতা নারায়ণগঞ্জের, তাকেও ব্যাপক নির্যাতনের মাধ্যমে কারাগারে হত্যা করা হয়। দুইজনকে একদম সেম টাইমে খুব অল্প সময়ের মধ্যে কারাগারে কিন্তু নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। মুস্তাকের বিষয়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করেছিলাম। সামাজিক সাংস্কৃতিক সংগঠন অনেক, কিন্তু আমার প্রশ্ন হলো যে হত্যা করা হয় বলছেন, এগুলো প্রমাণিত কোনো তথ্য আছে আপনার কাছে? আমি আসবো। হ্যাঁ, আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি, সাংবাদিক সংগঠনগুলো সোচ্চার ভূমিকা পালন করেছে। অবশেষে সেই মুস্তাক হত্যার কিছুটা অগ্রগতি কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই হেফাজত ইসলামের একজন নেতা, তাকেও মেরে ফেলা হলো কারাগারে নির্যাতন করে। কিন্তু এ বিষয়ে মিডিয়া একদম নিশ্চুপ, মিডিয়া কোনো টু শব্দ করছে না। সাম্প্রতিক সময়ের একটি ঘটনা বলি, আপনারা দেখেছেন যে আবু তোহা আদনান নামে একজন তরুণ স্কলার, তাকে 8 দিন যাবত গুম করে রাখা হয়েছিল। কোন মিডিয়া 3 দিন যাবত কোনো নিউজ করে নাই। সর্বপ্রথম এই নিউজটি আমরাই সামনে নিয়ে আসছি। কিন্তু একই সময়ে দুটি ঘটনা ঘটছে। একজন খেলোয়াড়, বিশ্ববিখ্যাত খেলোয়াড় বাংলাদেশের, আমি অসম্মান করবো না তাকে, সে একটি খেলার মাঠে ঘটনা ঘটালো বা খেলার মাঠে একটি ধরেন যে ইনসিডেন্ট ঘটলো, সেটা নিয়ে মিডিয়া কিন্তু সেকেন্ডে লাইভ টেলিকাস্ট, সেকেন্ডে প্রচার, ভিডিও, একদম গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। একই সময় একজন অভিনেত্রীর সাথে ধরেন যে একটি জুলুম করা হয়েছে বা একটি ঘটনা ঘটানো হয়েছে, যেটাই হোক, রাইট অর রং সেদিকে আমি যাবো না, কিন্তু সেই ঘটনাটিকেও মিডিয়া সেকেন্ডের মধ্যে একদম লাইমলাইটে নিয়ে চলে আসছে। সেকেন্ডে লাইভ টেলিকাস্ট হচ্ছে, মূলধারার গণমাধ্যমে একদম শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবু তোহা আদনান একজন দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে, একজন ইসলামিক স্কলার হওয়ার কারণে সেই নিউজটি 3 দিন যাবত কোনো মিডিয়া কিন্তু নিউজ করে নাই। যখন এটি আমরা একদম সোচ্চার ভূমিকা পালন করেছি, এটা সামনে নিয়ে আসছি, আমরা পোস্ট দেওয়ার পরে এটা একদম ভাইরাল হয়ে গেছে, তখন মিডিয়া দায়সারাভাবে চিন্তা করছে যে এই মুহূর্তে যদি আমরা নিউজ না করি তাহলে আমাদের যে আসলে টিআরপি রেশিও এটা তো আসলে টিকবে না, এটা কমতে থাকবে। তারা তখন টিআরপি বাড়ানোর জন্য দায়সারাভাবে নিউজ করা শুরু করে, পরে তারা সোচ্চার ভূমিকা পালন করেছে, আমি অস্বীকার করবো না। এর আগে আরেকটি ঘটনা দেখেন, যে যখন ওসি প্রদীপ আমাদের মেজর সিনহাকে হত্যা করে সেই টেকনাফে, এই ঘটনাটিও কিন্তু 2-3 দিন কোনো মিডিয়া সাহস পায় না নিউজ করার। যখন এটি আমরা সবার আগে সোচ্চার ভূমিকা পালন করেছি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিয়ে আসছি, ভাইরাল করেছি, তখন কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো এটা নিয়ে নিউজ করার সাহস পেয়েছে এবং নিউজ করার সাহসের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এটার কিছুটা অগ্রগতি আমরা লক্ষ্য করেছি। আজকে মূলধারার এই যে একটা দ্বিচারিতা, এই যে একটা দ্বিমুখী আচরণ, এই দ্বিমুখী আচরণের কারণে বাংলাদেশে কিন্তু আজকে কোনো ধরনের বড় মুভমেন্ট তৈরি হচ্ছে না। আজকে মিডিয়া যেটা জাতির সামনে উপস্থাপন করা দরকার সেটা কিন্তু তারা করছে না। তারা ভিন্নভাবে সেই জিনিসটাকে হয়তো নেগেটিভলি উপস্থাপন করছে, অথবা কিভাবে এটা সরকারের অনুকূলে যায়, সরকারের পক্ষে যায়, সেভাবে এটাকে ধরেন যে রংচং লাগিয়ে নিউজটা করছে। এই জায়গা থেকে আমাদের আপত্তিটা, যে মিডিয়া আসলে পুরোপুরিভাবে আজকে সরকারের কন্ট্রোলে। তারপর আমরা বলতে চাই যে মিডিয়া, আমরা এখন পর্যন্ত এটাকে জনতার মাধ্যম হিসেবে বিবেচনা করি, জনতার মাধ্যম হিসেবে দেখি। মিডিয়া যদি তাদের এই আচরণ অব্যাহত রাখে, তাহলে এই মিডিয়াকে মানুষ একসময় বিটিভিকে এখন যেমন মানুষ আসলে ওই জাদুঘরে পাঠিয়েছে, বিটিভিকে এখন আপনি ওই টর্চ লাইট দিয়ে খুঁজলেও কিন্তু পাবেন না। গ্রামে গঞ্জে এখন মানুষ বিটিভি একদমই দেখে না, আপনি খোঁজ নিলে দেখতে পাবেন যে বিটিভি মানুষ দেখেই না। তো সেই জায়গায় যে বেসরকারি চ্যানেলগুলো রয়েছে এবং যে প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে, তারাও যদি সেই বিটিভির ভূমিকা কন্টিনিউয়াসলি পালন করতে থাকে, তাহলে এই মিডিয়াগুলোর অবস্থাও কিন্তু এক সময় বিটিভির মতো হয়ে যাবে। তো আমরা এই জন্য মিডিয়ার কাছে সবসময় প্রত্যাশা করি যে জাতি সরকারের অনাচার, অন্যায়, অনিয়ম কিভাবে জানতে পারবে। আমি এখন ঢাকায় অবস্থান করছি, এখন আমার ঠাকুরগাঁয়ে কি ঘটছে আমার তো জানার স্কোপ নেই, এটা জানতে পারবো কিভাবে? মিডিয়া আমাকে জানাবে। আজকে টেকনাফে কি হচ্ছে আমার জানার স্কোপ নেই, মিডিয়া আমাকে জানাবে যে টেকনাফে এই মুহূর্তে এই ঘটনাটি ঘটছে। আজকে ভারত একজনকে গুলি করে মেরে ফেললো, এটা আমি কিভাবে জানবো? মিডিয়া আমাকে জানাবে। কিন্তু মিডিয়া যদি এটা না জানায়, তাহলে এই জায়গায় আসলে আমার অবস্থান নেওয়া বা এটার বিপক্ষে শক্ত একটা প্রতিবাদ করা আসলে ওভাবে সম্ভব নয়। তো সেই জায়গায় মিডিয়াকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এটা অনেকেই বলে না। যেমন এরশাদ সরকারের সময়, উনি থাকলে ভালো হতো, জাতীয় ছাত্র সমাজের প্রেসিডেন্ট। এরশাদ সরকারের সময় প্রত্যেকটা মিডিয়া হাউজে এরশাদের পক্ষ থেকে একজন করে এজেন্ট ফিট করা ছিল, এবং প্রত্যেকটা মিডিয়া কি নিউজ করবে, কোন হেডলাইন এখন প্রচার হবে, কোন এখন স্ক্রলে নিউজ শো করা হবে, সবকিছু সরকারের যে এজেন্ট সে ঠিক করে দিত। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার লিখিতভাবে কোনো এজেন্ট ফিট করে দেয় না, কিন্তু অলিখিতভাবে প্রত্যেকটা মিডিয়া সরকারের এজেন্ট ফিট করা রয়েছে, এবং তারাই আজকে প্রত্যেকটা নিউজের আগে নির্ধারিত বা নির্দিষ্ট করে দিচ্ছে যে এখন এই নিউজটা ছাড়তে হবে, এই নিউজটার এই হেডলাইন হবে, এই নিউজটা এইভাবে সাজাতে হবে, এভরিথিং। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস আশরাফুল আলম খোকন, সে কিন্তু প্রত্যেকটা মিডিয়ায় একচ্ছত্র একটা তার আধিপত্য ছিল বা একচ্ছত্র একটা ধরেন যে নিয়ন্ত্রণ ছিল। সে এখন বাংলাদেশে নেই,
আপনারা জানেন, এটা আমরা বিভিন্ন গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি, এবং প্রত্যেকটা মিডিয়া হাউসে তার একজন করে লোক ফিট করা আছে, এবং কোন নিউজ কিভাবে হবে, কি হেডলাইন হবে, সব কিন্তু সে ওখান থেকে নিয়ন্ত্রণ করতো। তো সেই জায়গা থেকে আসলে গণমাধ্যম এর ভূমিকা যদি এই হয়, তাহলে আসলে আমরা গণমাধ্যমের কাছে, মানে আপনিও বোঝাতে চাচ্ছেন যে সম্পূর্ণ আপনাদের এই বিরোধী দলীয় যে আন্দোলন বলেন বা সরকার বিরোধী যে আপনাদের অবস্থান এবং জাতীয় সংকট সবকিছু নিয়ে আপনাদের যে আন্দোলনগুলো নির্ভর করছে আসলে মিডিয়ার দৃষ্টিভঙ্গির উপরে। মিডিয়াতে আপনাদেরকে ওরকম স্থাপন করছে না, তাই বলে আপনারা আন্দোলন করছেন না, অনেকে এরকম আমি অনুভব না সাগর ভাই, বিষয়টি এরকম না। মিডিয়া আসলে মিডিয়া যে ভূমিকা পালন করছে এটা নিয়ে আমাদের আপত্তি আছে, মিডিয়া রোল নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু কথা হচ্ছে আমরা আসলে আমাদের জায়গাটা কতটুকু আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারছি। আমরা জানি যে মিডিয়া সরকারের নিয়ন্ত্রণে, মিডিয়া আসলে চাইলেও অনেক নিউজ করতে পারে না, কারণ আমরা যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, বিক্ষোভ মিছিল করি, মিটিং করি, তখন মিডিয়া আসে, অনেক মিডিয়া আসে, তারা নিউজ কভার করে, কিন্তু কানে কানে এটাও আমাদের বলে যায় যে ভাই এই যে সেটা একটা কারণ হতে পারে, কিন্তু আপনারাও যে বিরোধী দলগুলি, শুধুমাত্র আপনাদের কথা বলছি না, আমি একদম সামগ্রিক ভাবে বলছি যে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কিভাবে দেখেন যে বিরোধী দলগুলি যে বর্তমান অবস্থান, এই যে ছাত্র শিবির বলেন, এই যে ঈশা ছাত্র আন্দোলন বলেন বা ছাত্র দল বলেন, এদের সবাই বা আপনাদের ছাত্র সংগঠন, এই সবার সাংগঠনিক যে বর্তমান ভূমিকা, সেটা বিরোধী দলের জায়গা থেকে আসলে সঠিক জায়গাতে আছে কিনা, বা এই সংকটে কি সঠিক রাজনীতি করছে কিনা ছাত্র সংগঠনগুলি? আমার কথা হচ্ছে, হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, একটু সময় লাগবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা সবার আগে ছাত্র এবং ছাত্র সংগঠনের প্রতিনিধি। এখন একটা ছাত্র সংগঠন আসলে কাজ কি? এখন আমি একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি যদি চিন্তা করি যে আমাকে যে কোনো মূল্যে এট এনি কস্ট ক্ষমতায় যেতে হবে বা আমাকে ক্ষমতায় থাকতে হবে, এবং এই যদি আমার মেন্টালিটি হয় এবং এই যদি আমার ধরেন যে চিন্তা চেতনা হয় আমার সংগঠনের পক্ষ থেকে, তাহলে আসলে আমার দ্বারা ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের যারা রয়েছে বা ছাত্র যারা রয়েছে তারা যেটি প্রত্যাশা করে এটি পূরণ করা সম্ভব নয়। সবার আগে আমাকে চিন্তা করতে হবে যে একটা ছাত্র সংগঠনের কাজ কি, একটা ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি। আজকে ছাত্র সংগঠনগুলো যে গতানুগতিক ছাত্র সংগঠন রয়েছে, তারা ছাত্রদের কল্যাণে কি কি কাজ করছে। আজকে দেখেন বিশ্ববিদ্যালয়গুলো প্রায়, বিশ্ববিদ্যালয় না, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 1.5 থেকে 2 বছর ধরে বন্ধ, অথচ এটা নিয়ে কোনো ছাত্র সংগঠন সেভাবে কিন্তু সোচ্চার ভূমিকা পালন করছে না। সবার আগে আমরা কিন্তু মাঠে নেমে কয়েকটা প্রোগ্রাম করেছি এবং এটা নিয়ে এখনো সোচ্চার ভূমিকা আমরা পালন করছি, কারণ এই মুহূর্তে করোনার যে প্রকোপ, আমরা জানি যে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান এই 2 বছর বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। বিশ্বের কোনো দেশ এভাবে শিক্ষা প্রতিষ্ঠান এতদিন বন্ধ রাখে নাই। আমেরিকা, ইংল্যান্ডের কথা বাদ দিলাম, কারণ তাদের উন্নত টেকনোলজি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে, তারা 2 বছর না, তারা 10 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও তাদের ক্ষতি হবে না, কারণ তারা প্রত্যেকটা শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারবে, কারণ সে ধরনের টেকনোলজি সক্ষমতা সবকিছু তাদের রয়েছে। কিন্তু বাংলাদেশের এই ধরনের টেকনোলজি সক্ষমতা কোনো কিছুই নেই। সুতরাং বাংলাদেশের এই যে 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এটা পুরোপুরি সরকার তার হীন স্বার্থ মানে রক্ষার জন্য এবং তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করার জন্য ছাত্র সংগঠন, এটা আপনারা সম্মিলিতভাবে কখনো কি আপনারা এই দাবিটা করেছেন? হ্যাঁ, অবভিয়াসলি আমরা সম্মিলিতভাবে, মানে এই যে ছাত্র সংগঠন যতগুলি আছেন, তারা কি এই ইস্যুতে তো অন্তত সম্মিলিত একটা প্রচেষ্টা করতে পারেন, একটা দাবির আন্দোলন করতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি মনে করেন কিনা প্রত্যেকটা ছাত্র সংগঠন যারা আপনারা আছেন, ছাত্র শিবির বা যাদের কথা বললাম, তারা কি সবাইকে মানে একক একটা ক্রেডিট পাওয়ার মানসিকতা নিয়ে কাজ করে, যে না আমরা ছাত্র সংগঠন, আমাদের নেতৃত্বে সবকিছু হবে, দেখা যায় ইভেন্চুয়ালি কেউ কারো পাশাপাশি থাকছে না, সবাই একাই হয়ে যায়? হ্যাঁ, ধন্যবাদ। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে ছিল। তো বিষয়টা হচ্ছে আপনি যে কথাটি বললেন এটা হচ্ছে ঐক্যের একটা বিষয়, মানে ঐক্যের যে কথাটি, যে কেন সবগুলো ছাত্র সংগঠন এক জায়গায় এসে প্রতিবাদ করতে পারছে না বা একসাথে দাবিটা উত্থাপন করতে পারছে না। এখানে আসলে আমরা যেটা মানে মনে করি বা আমরা যেটা আসলে চিন্তা করি যে আমাদের সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের ইগো প্রবলেম এবং আত্ম অহমিকা যেটাকে বলা হয়। মানে এই ইগো প্রবলেমের কারণে আজকে কিন্তু এই ছাত্র সংগঠনগুলো এক জায়গায় হতে পারছে না। আজকে দেখেন ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বা ছাত্র অধিকার পরিষদ, ঈশা ছাত্র আন্দোলন, অনেকগুলো ছাত্র সংগঠনগুলো রয়েছে, এবং যারা বিরোধী অবস্থানে বা বিরোধী ভূমিকা পালন করছে, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ঈশা ছাত্র আন্দোলন, অনেকগুলো সংগঠন রয়েছে, এরা কিন্তু বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে। কিন্তু এই প্রতিবাদগুলো কেন এক জায়গায় হচ্ছে না? এখানে আমার সুস্পষ্ট প্রশ্ন হচ্ছে যে অনেক সংগঠন রয়েছে, অনেক ছাত্র সংগঠন রয়েছে, এরা দিনে সরকারের বিরুদ্ধে কড়া কড়া বক্তব্য দেয়, সরকারের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দেয়, কিন্তু রাতের আধারে সরকারের ডিনার পার্টিতে গিয়ে যোগ দেয় এবং সরকারের সাথে আঘাত করে রাজনীতি করে, ব্যালেন্স করে রাজনীতি করে। অনেক সংগঠন, আমি নাম বলবো না, এটি আপনি অ্যানালাইসিস করলে বা খুঁজে দেখলে আপনি এটা খুঁজে পেয়ে যাবেন। এবং এই যে একটা ধারা বা এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে এরা আসলে যতই আমরা চাই যে তাদের সাথে আমরা একত্র হয়ে আন্দোলন করব, তাদেরকে নিয়ে করব, তারা আসলে
মানে মন থেকে সেভাবে চাইবে না। হয়তো মিডিয়ায় বলবে যে আমরা ঐক্য চাই, আমরা একসাথে চাই, কিন্তু আসলে বাস্তবে করতে তারা এটা মন থেকে কখনো চায় না। কারণ তারা আদর্শিক একটা ফলনের জায়গা তৈরি হয়েছে। আরেকটা আমি বিষয় বলি, এই যে আত্মহমিকা বা ইগোর যে বিষয়টা, আজকে দেখেন অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, ধরেন যে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতা, কারণ আমি মনে করছি যে আমি তো এখন বাংলাদেশে বিশাল এক পপুলার নেতা, বিশাল জনপ্রিয়, লাখ লাখ মানুষ আমার কথা শুনে, আমি কেন অমুক দলের সাথে যাব, আমি কেন ওই ছাত্র সংগঠনের পিছনে গিয়ে রাজনীতি করব, বা আমি কেন তার সাথে যাব? এই যে একটা আত্মহমিকা, এই আত্মহমিকার কারণে আজকে আমাদের মাঝে কোনো ঐক্য করে উঠছে না। এই আত্মহমিকা ঝেড়ে আমি যদি চিন্তা করি যে সবার আগে আমার ছাত্রদের কল্যাণের কথা চিন্তা করতে হবে, দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, আজকে আমি ছাত্র মানে এই নয় যে আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করব। আজকে আমার এই ছাত্র বা আমার পড়াশোনা, আমার এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কারিকুলামের পিছনে একজন কৃষক, শ্রমিক, একজন গণমানুষের টাকা রয়েছে, তার রক্তে ঝরা, তার ঘাম ঝরা টাকা রয়েছে, তার অবদান রয়েছে, তার কথা আমাকে চিন্তা করতে হবে, তার কথা আমাকে মনে রাখতে হবে, তার কথা আমাকে বলতে হবে। এই জিনিসটা আমরা যতক্ষণ না পর্যন্ত ফিল করব, ততক্ষণ পর্যন্ত আসলে বাস্তবিক করতে কোনো ঐক্য গড়ে উঠবে না। সুতরাং সবার আগে আমাদের আত্মহমিকা এবং ইগোটা ঝেড়ে ফেলতে হবে। আরে ভাই, আপনি বড় দল হন, ছোট দল হন, ডাজেন্ট ম্যাটার। সবার আগে চিন্তা করতে হবে যে দাবিটি বা যে দাবিটি উত্থাপন করা হয়েছে, এই দাবিটি যৌক্তিক কিনা। দাবি যদি যৌক্তিক হয়, আরে আপনি ছাত্র দল হন, ছাত্র অধিকার হন, ছাত্র শিবির হন, ডাজেন্ট ম্যাটার, আমাদের এক জায়গায় এসে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই জিনিসটা আমরা করতেছি না। আমরা চিন্তা করছি যে আমার অবস্থান কি, আমি ওখানে গিয়ে সামনে থাকতে পারবো কিনা, আমি লিডিং এ থাকতে পারবো কিনা। এই যে একটা মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে আজকে আমাদের মাঝে ঐক্য হচ্ছে না। সুতরাং এই মন মানসিকতা আমাদের জেনে ফেলতে হবে। আপনি শিবির হন, দল হন, লীগ হন, ডাজেন্ট ম্যাটার। কথা হচ্ছে এই মুহূর্তে ছাত্র মানে শিক্ষা কার্যক্রমকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এসে, এক কাতারে এসে, এক বাক্যে আজকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার যে মানে অবস্থা, এটা একদম নিমিষেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের ছাত্র দল সহ যারা বিভিন্ন ছাত্র সংগঠন আজকে এখানে রয়েছে, ছাত্র শিবির সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আসুন, আমরা এক কাতারে এসে, একসাথে এসে, এক জায়গায় প্রতিবাদ করি, এক জায়গা থেকে আমরা আওয়াজটা তুলি। আর এক জায়গা থেকে যদি আওয়াজটা তুলি, যত বড় স্বৈরাচার হোক না কেন, আমাদের দাবি মানতে বাধ্য হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাদের দাবি এই বিচ্ছিন্নতার কারণে আজকে তারা দাবি মানছে না। কারণ ব্রিটিশরা আমাদের কর্ণকুহরে একটা বাক্য ঢুকিয়ে দিয়ে গেছে যে ডিভাইড এন্ড রুলস পলিসি, ভাগ কর শাসন কর। যতক্ষণ তারা এই ভাগ কর শাসন কর নীতি অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবৈধ শাসন তারা টিকে রাখতে পারবে। আপনাকে ধন্যবাদ। ফারুক হাসান সবাই চেষ্টা করছি যে তাদের এই ভাগ্য শাসন করার নীতিটা যতক্ষণ পর্যন্ত আমরা অব্যাহত রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত এদের মাঝে কোনো ঐক্য ঘটবে না এবং আমরা আমাদের এই স্বৈর শাসনটা টিকিয়ে রাখতে পারবো। সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ ফারুক হাসান। আমি আপনার আগে আসলে আমার সিরিয়াল ছিল নুরুল করিমের কাছে যাওয়ার কথা ছিল, আমি স্কিপ করে গেছি। নুরুল করিম, আকরাম আপনার কাছে আবার আসছি, আপনি শেষ কথা বলবেন। আপনার দিকে চেয়ে আছে অনেকেই। আসলে যেটা বললো যে অনৈক্যের পেছনে যে কয়েকটা কারণকে দেখালেন এবং সব উঠিয়ে আনার চেষ্টা করলেন মিডিয়া এবং সরকার এবং শিবিরের পক্ষ থেকে, যেটা সালাউদ্দিন আইয়ুব সাহেব বললেন আপনাদের সাথে অনৈক্যের পেছনে যে কারণগুলি বললেন, এই বিষয়ে আপনার মতামত শুনে আজকে অনুষ্ঠান শেষ করব। আবারও ধন্যবাদ জানাচ্ছি যুক্ত সবাইকে। ফেস দ্য পিপলের আজকের এই লাইভ প্রোগ্রামটি খুবই জমে উঠেছে, সবাই বক্তব্য রেখেছেন এবং সুন্দর বক্তব্য রেখেছেন। আপনি আমার পর আবার শ্রাবণ ভাইকে দিয়ে শুরু করেছিলেন। শ্রাবণ ভাই আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। শ্রাবণ ভাইয়ের বক্তব্য ছিল আমরা এটা বলতে আমার পার্সোনালি আমার লজ্জা লাগছে, কিন্তু শ্রাবণ ভাই বলে ফেলেছেন। এটা সাধারণত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, যে প্রমাণ ছাড়া এক ধরনের বক্তব্য দেয়া, কারো উপর আরোপ করা। শ্রাবণ ভাই সেটি করেছেন। তিনি বলেছেন আমরা সরকার বিরোধী বক্তব্য দিলেও আমরা ক্যাম্পাসে কিংবা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের সাথে আঁতাত কিংবা বোঝাপড়া আছে, যার কারণে আমরা সেভাবে সরকার বিরোধী বক্তব্য দেই না, বা দিলেও সরকারের সঙ্গে আমাদের কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু আমরা এখানে দুটি ঘটনা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে কেক কাটাকাটির প্রোগ্রাম করতে গিয়ে ছাত্র দলের তারা দুটি দলে বিভক্ত হয়ে যখন মারামারি করছিল, চেয়ার ছোড়াছড়ি করছিল, তখন সেখানে তৃতীয় পক্ষ ছাত্রলীগ এসে দুপক্ষকে পিটিয়েছে, যেটি জাতীয় গণমাধ্যমে খুব স্পষ্টভাবে এসেছে। এরপর আরেকটি ঘটনা আপনার সাথে আমি উল্লেখ করতে চাই, আপনাকে কাছ থেকে আমি পরবর্তী শুনবো ইনশাল্লাহ। আমরা যখন ডাকসু ইলেকশনে আমরা যখন দাঁড়াতে চেয়েছি, তখন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
পরিষদের পক্ষ থেকে আমাদের প্রতি নানা ধরনের নিষেধাজ্ঞা এসেছে। এটা ছিল বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে ইসলামী রাজনীতিতে এটা এক ধরনের নতুন সংযোজন, যেটি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ অ্যাপ্রিসিয়েট মূলক কোন ধরনের বক্তব্য না দিলেও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেটির পাওনা ছিল। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডাকসু ইলেকশনে সব ধরনের জড়তাকে কাটিয়ে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ইসলামী সংগঠন যেগুলো, সেগুলোর পক্ষ থেকে সেখানে প্রতিনিধি দাঁড় করিয়েছে। এখানে ঘটনা বলার যেটি সেটি হচ্ছে, সেখানে আমাদের বিরোধিতা ছাত্রলীগ তো করেছে বটেই, আমরা যখন ছাত্র দলের সহযোগিতা চেয়েছি কিংবা ছাত্র দলকে আমরা যখন পাশে পেতে চেয়েছি, ছাত্র দলও আমাদের পাশে আসেনি, ছাত্র অধিকার পরিষদ তো আসেনি। আর এরপরে বক্তব্য হচ্ছে ফারুক হাসান ভাই, তিনি আমাকে যে চিনেছেন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে যে চেনেন, এই জিনিসটি জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। কিন্তু আমি প্রোগ্রামের আগে ফারুক হাসান ভাইয়ের দুটি আইডির স্ট্যাটাস এবং সম্ভবত পেজ, সেখানে দেখেছি যে আজকের এই লাইভ প্রোগ্রামে তিনি 4টি ছাত্র সংগঠনের কথা বলেছেন। সচেতন ভাবে হোক বা অসচেতন ভাবে হোক, তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কথা একেবারে এড়িয়ে গিয়েছেন এবং দুটি স্ট্যাটাসে তিনি একবারের জন্য উল্লেখ করেননি। ধন্যবাদ। তো যদি আমরা এইভাবে মানে পাশ কাটিয়ে যাওয়ার চিন্তা করি, তাহলে আমরা এইভাবে আলোচনা করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের বক্তব্য দিয়ে লাভটা কোথায়, যেখানে আমরা যদি এই ধরনের সংকীর্ণতা লালন করি। এরপরে ফারুক হাসান আরেকটি বক্তব্য বলেছেন, যে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে তিনি বলেছেন যে অনেক সংগঠন আছে, অনেক ছাত্র সংগঠন আছে যারা বড় বড় কথা বলে সরকারের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে, সরকার বিরোধী বক্তব্য রাখে, গরম গরম বক্তব্য রাখে, কিন্তু তারা দিনে সরকার বিরোধী বক্তব্য রাখলেও রাতে ডিনার পার্টিতে শরিক হয়। এই জিনিসটি সাগর ভাইয়ের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যার কারণে এই দায়িত্ব আমি নিচ্ছি না। কিন্তু বরাবরই যেহেতু আমাদের দিকে এই তীর ছোড়া হয়, এই কারণে আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই। আমরা ইতিপূর্বে দেখেছি বর্তমানে অধিকার পরিষদের যিনি সর্বোচ্চ মুখপত্র, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা জননী বলে সম্বোধন করেছিলেন। আর এছাড়া শ্রাবণ ভাইকেও কোনোদিন কোনো ডিনার পার্টিতে যেতে দেখিনি, সালাউদ্দিন ভাইকেও যেতে দেখিনি, আর আমরা তো যাই না। এর বাইরে যদি আর কেউ থেকে থাকে, সেটি অবশ্যই সাগর ভাই কি করবেন, সেটি তালাশ করে হ্যাঁ জি জি ফেস দ্য পিপলের মাধ্যমে গোটা জাতিকে জানাবেন। এছাড়া কোনো ধরনের প্রমাণ আমরা ইতিপূর্বে পাইনি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আত্মবিশ্বাসের সাথে বলছে, এই ধরনের কোনো কাজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে না। করলে সেটা জাতি অনেক আগে জেনে যেত। এখন মিডিয়া স্যাটেলাইটের যুগ, এগুলো লুকোচুরির কোনো বিষয় নয়। এরপর ঐক্য প্রচেষ্টার যে কথাটি সেখানে এসেছে, সেখানে কিছু কথা আমাকে বলতেই হয়। সেটি হচ্ছে সালাউদ্দিন ভাই অনেকগুলো ইতিহাস টেনেছেন, অধ্যাপক শ্রদ্ধেয় গোলাম আজম সাহেবের লিখিত। তো জীবনে যা দেখলাম, যে ওই বইটি থেকে আমরা যা জেনেছি এবং সেটির সঙ্গে সমন্বয় করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রমজানের শেষান্তে তিনি সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক কলাম লিখেছেন। তো সেখানে দুটি ঘটনা একেবারে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা যায়। সেটা হচ্ছে 1981 সালে যখন স্বৈরাচার মানে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, তখন বাংলাদেশে দুটি মেরু কিংবা তিনটি মেরুতে সব ধরনের মানে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে বাংলাদেশের পতিতযশা মরহুম আলেম হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো সংগঠন, নামে বেনামে যতগুলো সংগঠন এবং যত মতাদর্শের যতজন আলেম উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত যত খানকা, মার্কাজ, মাদ্রাসা, মসজিদ এবং যত মুসল্লি, দিনদার সব মানুষ সমবেত হয়ে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নির্বাচন করেছে। সেখানে কিন্তু অবশ্যই এটা ইতিহাসে লিপিবদ্ধ যে সেখানে জামায়াতে ইসলামীকে কিন্তু সেখানে পাওয়া যায়নি। এখন না যাওয়ার বিশেষ কারণ থাকতে পারে, সবাইকে আসতে হবে ব্যাপারটা এমন নয়, কিন্তু এর আরেকটি ঘটনা যেটি উল্লেখ করার মতো, সেটা হচ্ছে 1987 সালে যখন এই ঘটনা ইতিহাসটি সালাউদ্দিন ভাই উল্লেখ করেছেন, যার কারণে আমি ইতিহাসের পুঙ্খানুবিস্তারিত দিকে যাব না। যেখানে 6 ধারার 6 জন বিশিষ্ট আলেম একত্রিত হয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গড়ে তুললেন। সেটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের তখন একেবারে মেইন সময়টা যাচ্ছিল, এবং যেদিন ইসলামী শাসনতন্ত্র আত্মপ্রকাশ করে সেদিনও স্বৈরাচারের পেটোয়া বাহিনীর কঠোর তারা নিষেধাজ্ঞা এবং আঘাতের মুখোমুখি হতে হয়েছে। তো সেখানে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ছিলেন, বাইতুল শরফের পীর সাহেব ছিলেন। সেখানে 6 জন পথিতযশা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু পরবর্তীতে আল্লামা সাইদি সাহেব কিন্তু সেখানে থাকতে পারেননি, এবং 13ই মার্চ যেদিন
এই সংগঠনের আত্মপ্রকাশের কথা এবং সেটার মেইন মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার কথা ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে। এখন মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব সেদিন যে কোনো কারণেই হোক, অজানা কোনো কারণে সেদিন থাকতে পারেননি। এখন এই না থাকার কারণ কি মোসাদ বা র কিংবা ডিজিএফআই যেটাই বলা হোক না কেন, সেটা কি না সেটা তো অবশ্যই আমাদেরকে আবার তাহলে ইতিহাস তালাশ করে দেখতে হবে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরাবরই ঐক্য প্রয়াসী একটি শক্তি হিসেবে কাজ করার চেষ্টা করেছে এবং আমরা মূলনীতিতেই আমরা বিশ্বাস করেছি এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বলে দিয়ে গেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি ঐক্য প্রয়াসী এবং আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। তো যার কারণে আমরা এই ঐক্যের জন্য যে সমস্ত অতীতে যখনই চেষ্টা করা হয়েছে তখনই আমরা দেখেছি ঐক্যের পথে কিছু শক্তি কিংবা কিছু ব্যক্তি কিংবা কিছু সংগঠন অন্তরা হিসেবে ভূমিকা পালন করেছে। যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আপনি দেখে থাকবেন যে হেফাজত কেন্দ্রিক যে যখন সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যে ঐক্য হতে চাইনি যেতে চাইনি ব্যাপারটা এমন নয়। ইসলামী আন্দোলনকে কখনো সবাই মিলে ঐক্যবদ্ধ হলে সেখান থেকে খুব সচেতন ভাবে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে। এখন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে সম্পৃক্ত হলে অন্যদের চোরাই পথে অগ্রসর হওয়ার সেই পথ রুদ্ধ হয়ে যাবে বলে আশঙ্কাবশত ইসলামী আন্দোলনকে কি বাইরে রাখা হয়েছে কিনা সেটি আমাদের জানা ছিল না কিংবা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আমাদেরকে বাইরে রাখা হয়েছে। নতুবা অতীত ইতিহাসে যতবারই ঐক্যের জন্য প্রচেষ্টা করা হয়েছে সেটি অধ্যাপক গোলাম আজম সাহেবের কথা বলেছেন মরহুম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন, তার পক্ষ থেকে বলেন, তারপর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়েছেন, তারপর হাফিজুর রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়েছেন, তারপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে যখনই যেখানে যেভাবে ঐক্যের জন্য প্রচেষ্টা করা হয়েছে সেভাবে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত ছিল। হ্যাঁ, এখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুব সচেতন ভাবে পথ অগ্রসর হওয়ার চেষ্টা করে। কারণ দই দেখে যখন গাল পুড়ে যায়, চুন খেয়ে যখন গাল পুড়ে যায় তখন দই দেখলে ভয় লাগে। এই জিনিসটি একেবারে চিরাচরিত সত্য। এই সত্যকে অনুসরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পথ চলে এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পথ চলে। এই পথ চলাকে যদি এখন আপনি বলেন যে আমরা কারোর সঙ্গে যেতে চাই না কিংবা আমরা একলা চলো নীতিতে বিশ্বাস করছি, তাহলে সেটাই এখন আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে কি আপনাকে মেনে নিচ্ছেন সেটা? না, যদি এভাবে আমাদের উপর আরোপ করা হয় তাহলে মেনে নিতে হবে, আমি এই কথা বলেছি শর্ত সাপেক্ষে। আচ্ছা, অনেক ধন্যবাদ। দীর্ঘ আলোচনা হয়েছে। আসলে আন্দোলন করা মানেই যে সরকার পতন আন্দোলন করতে হবে ব্যাপারটা তা নয় দর্শক। ব্যাপারটা হলো, আমি যেটা বলতে চাই সেটা হলো যে জাতীয় সংকট কিন্তু প্রতিনিয়ত আমাদের সব সরকার আমলে লেগে থাকে এবং এই জাতীয় সংকটগুলিকে আপনার সমাধান করবার ক্ষেত্রে বিগত আমলে বা ইতিহাসে সবসময় ছাত্র সংগঠনগুলির একটা ব্যাপক ভূমিকা আমরা সবসময় দেখে এসেছি। কিন্তু ইতিমধ্যে এই বর্তমান সময় সাম্প্রতিককালে অনেক জাতীয় সংকট থাকলেও সেগুলিকে সমাধান করবার ক্ষেত্রে আমাদের বড় বড় ছাত্র সংগঠনগুলির ভূমিকা তেমন ভাবে দেখা যায় না। সাধারণ মানুষের দাবি, এটা সাধারণ মানুষের পারসেপশন, হয়তো মিডিয়াতে আসে না, সেটা একটা বড় কারণ হতে পারে। আপনারা করছেন কিন্তু মিডিয়াতে আসছে না, এটা একটা বড় কারণ হতে পারে, যেটা রনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, সঠিকভাবে ফারুক হাসান বলেছেন, এটা একটা বড় কারণ। কারণ প্রচারটা যদি না হয় মানুষ জানবে কোত্থেকে? মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা। সভাপতির জন্য 1 মিনিট সময় দিলে সবাইকে ভালো হতে পারে। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট যদি বলেন তাহলে রনকুল ইসলাম শ্রাবণ 1 মিনিট should be 60 seconds, not more than 60 seconds. Just if you say to the audience bye, that's it. আর চেয়ে বেশি কিছু কোনো বাড়ানো যাবে না আর কি। ধন্যবাদ। আজকের আমাদের এই হেজদা পিপল এই বিতর্কিক অনুষ্ঠানের যারা উপস্থিত সবাইকে বাংলা জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ধন্যবাদ। বিতর্কিক অনুষ্ঠান না, কিন্তু শুধুমাত্র আলোচনা সভা। আমি বর্তমান বাংলাদেশে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, সেই হিসেবে আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। আমি সরকার এবং সকল সেক্টরের প্রতি আবেদন করবো যে আমরা যে টিকা কালেকশন করতেছি এইগুলো আগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জন্য আমরা এই টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করি। আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমরা যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন খুলে দিতে পারি।
সরকারের কাছে অনুরোধ করব, সরকার যদি ছাত্র আন্দোলনের জুজুর ভয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আটকে রাখছে, বন্ধ রাখছে, এটা না করে দেশের ভবিষ্যৎ চিন্তা করে, দেশের ভবিষ্যৎ মেরুদণ্ডের কথা চিন্তা করে, একটা সুশিক্ষিত জাতির কথা চিন্তা করে সরকারের মন্ত্রী, সরকারি এমপিদেরকে ভ্যাকসিনেশনের আওতায় না আনে আগে ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনেশনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোকে উন্মুক্ত করে দেওয়া হোক, সকলকে সুশিক্ষা অর্জন করার জন্য সুযোগ দেওয়া হোক। দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত রাখতে গেলে সবার আগে উচিত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া। আমরা অনুরোধ করবো, সংগঠনের কাছে অনুরোধ করবো, আসেন সবাই একসাথে হয়ে হলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারকে প্রেশার ক্রিয়েট করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার খুলে দিতে বাধ্য হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনি বলবেন। বাংলাদেশের বর্তমান চিত্র খুব স্পষ্ট সবার কাছে। প্রায় 5 কোটি ছাত্র ঘরে বসে আছে। বিশেষ করে আমি অনুরোধ করব, শিশুদের মধ্যে গেমসে আসক্ত সমীক্ষা বলছে প্রায় 65%, আর 95% শিশুরা হলো স্মার্টফোনে আসক্ত। এই প্রজন্ম যাতে ধ্বংস না হয়, নষ্ট না হয়, সেই জন্য অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার। খুব কষ্ট হলেও সরকারকে ভিন্ন একটা প্রক্রিয়া অবলম্বন করা দরকার, যার মধ্যে দিয়ে সংক্রমণ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকার উপহার দিতে পারে। আমি অনুরোধ করতে চাই সকল ছাত্র সংগঠনের প্রতি, বিশেষভাবে ইসলামী ছাত্র সংগঠন হিসেবে নুরুল করিম আকরাম ভাইয়ের প্রতি, আশা করছি আমার পরেও আপনি সময় পাবেন তিনি, আমরা ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে চাই। যে কারণে হোক, যেভাবেই হোক, যে সুযোগেই হোক, ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস অনেক বেশি সুদূর প্রসারিত। 1952 সালে ঐক্যবদ্ধ হওয়ার কারণে 22 দফা মূলনীতি বাস্তবায়িত হয়েছে। সুপ্রিম কোর্টের মূর্তি যেই অপসারণ হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার কারণে। কোটা আন্দোলনের যে আন্দোলনে বিজয় হয়েছিল ঐক্যবদ্ধ হওয়ার কারণে। এরকম অনেকগুলো ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সকল মুসলমান হলো একই উম্মত। উম্মত হিসেবে নিজেদের মধ্যে ঐক্য প্রক্রিয়া শুরু করা, সেটার পথ ধরে চলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি বিশেষভাবে অনুরোধ করবো নুরুল আকরাম ভাইয়ের প্রতি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে, বস্তুবাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। সন্তানদেরকে ব্যাঙের প্রজনন বিদ্যা শিখাইয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আদব কায়দা শেখানো হচ্ছে না, লজ্জা শেখানো হচ্ছে না, সতীত্ব ধ্বংস করে দেওয়া হচ্ছে, পর্দা শেখানো হচ্ছে না, প্রযুক্তির উন্নতি শেখানো হচ্ছে, নৈতিকতা শেখানো হচ্ছে না, আইন শেখানো হচ্ছে, মান্য করা শেখানো হচ্ছে না। সুতরাং তাদেরকে রক্ষা করার জন্য আসুন একটু এগিয়ে আসি। মুসলমানদের যেই ইতিহাস, সোনালী সেই ইতিহাস, খুব গর্বিত ইতিহাস মুসলমানদের ছিল, সেটা আজকে নাই হলো অনৈক্যের কারণে। আমি বিশ্বাস করি আজকে যারা এখানে উপস্থিত আছেন, বিশেষভাবে নুরুল আকরাম ভাই সহ উপস্থিত আছেন, অবশ্যই অতীতের সব ইতিহাসকে ভুলে গিয়ে, দুঃখ কষ্ট বেদনাকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ছাত্র সমাজের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সাগর ভাইকে, ধন্যবাদ আমার বন্ধু প্রতি সকল ছাত্র সংগঠনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুল করিম আকরাম, আপনি বলবেন, শেষ কথা আপনাকে আহ্বান করেছে, সেটা জবাবে আপনি কি বলবেন? জাস্ট 60 সেকেন্ডস প্লিজ। না, আমি 1 মিনিট সময় চাচ্ছি সাগর ভাই। হ্যাঁ, আপনাকে দিয়ে শেষ করব। ফারুক ভাই, আপনাকে দিয়ে শেষ করব আমি। হ্যাঁ, নুরুল করিম আকরামকে বলছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ইতিনান্তই হচ্ছে, তো আজকের যে শিরোনাম নির্ধারণ করা হয়েছে, রাজনৈতিক সংকট নিরসনে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা। তো সংকট এবং সংকটের কারণ এবং সেখান থেকে উত্তরণের ভূমিকা, আমি কোরআনে কারিমের কয়েক আয়াত এবং হাদিস দিয়েই বিষয়টির একটি সমাধানে যেতে চাই। সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলের বিপর্যয় মানুষের হাতের কামাই। সুতরাং আমাদেরকে প্রথমে নিজের দিকে আঙুল তুলে আমরা বলতে চাই যে যা কিছু হচ্ছে সেটা প্রথমত আমরা নিজেদেরকে দোষারোপ করি, পাশাপাশি আমরা পরিবেশকে দোষারোপের দিকে যাব। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত, ক্ষমতার মোহ, অন্ধ মোহ, এটাই হচ্ছে সকল অনিষ্টের মূল। যার কারণে আমরা দেখেছি যে ক্ষমতার মোহই আমাদেরকে অন্ধ করে দিয়েছে, আর এই অন্ধ মোহই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করতে আমাদেরকে শিখিয়েছে। আর এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের ফলে আমাদের মাঝে অনাসৃষ্টি এবং আমাদের মাঝে দূরত্ব
তৈরি হয়েছে। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং পৃথক হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে যে সমস্ত স্থানিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, শিক্ষার সংকট, অর্থের সংকট এবং আমাদের সর্বোপরি যতগুলো সংকট আছে সকল সংকট মোকাবেলায় আমরা যুগপৎ আন্দোলনের দিকে যেতে পারি কিনা আজকের এই টকশোর পরেও আমরা ইনশাল্লাহ পরস্পর বসা উচিত, বসবো এবং কথা বলবো। এর মাঝ থেকেই একটি সুরাহা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যদি আমি তাদেরকে জমিনে শাসন কর্তৃত্ব দান করি তাহলে তারা নামাজ কায়েম করবে এবং তারা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। সুতরাং সবার প্রতি আমার এটাই প্রত্যাশা যে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার তথা সত্যের পথে মানুষকে আহ্বান এবং অন্যায়ের পথ থেকে মানুষকে বিরত রাখার এই যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রচেষ্টা করে যাচ্ছে, পাশাপাশি অন্যান্য সংগঠন অবশ্যই সত্যের পথে মানুষকে ডাকার এবং মিথ্যা থেকে, অসত্য থেকে মানুষকে ফিরিয়ে রাখার যে আহ্বান করছে, এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনের দিকে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ। ফারুক হাসান, আপনি তো আজকের অ্যাট্রাকশন, কারণ হলো আপনাদের কাছ থেকে হঠাৎ করে একটা সকালের খবর আজকে বিকেলে আবার পরিবর্তন হয়ে গেছে, ঐক্যের জায়গাতে আপনারা আছেন। আপনাকে দিয়ে শেষ করব পজিটিভ কথা শুনে। ধন্যবাদ আপনাকে। তো সবাই আসলে প্যান্ডেমিক যে একটা সিচুয়েশন চলছে সে বিষয়ে আলোকপাত করেছেন। তো আমি একটু ভিন্ন, দেখেন যে বর্তমান যে মানে সব থেকে স্প্রেড আউট হয়েছে, যেটা আমি মনে করি এই মুহূর্তে এই করোনার সংকট থেকে আমাদের যে একটা ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে, এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্য সব থেকে ভয়ঙ্কর এই মুহূর্তে। এবং এই সংকট থেকে উত্তরণের জন্য সবার আগে রোল প্লে করতে হবে ছাত্র সমাজকে, ছাত্র সংগঠনগুলোকে। এটি আপনিও বলেছেন এবং আজকের যারা আলোচক তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং অগ্রভাগে তাদেরকেই থাকতে হবে। এখন আমাদের ছাত্র সমাজে আসলে একটি ট্যাবু রয়েছে, যে ট্যাবুটি হচ্ছে যে অমুক ছাত্র সংগঠনের সাথে বসা যাবে না, বা তমুক ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা যাবে না, বা আন্দোলন করা যাবে না। করতে গেলে একটা ট্যাগ লেগে যাবে। স্পেসিফিক যদি আমি বলতে চাই যে ছাত্র শিবিরের সাথে কোনো আন্দোলন করা যাবে না, ছাত্র শিবিরকে নিয়ে কোনো ধরনের প্রোগ্রাম করা যাবে না, করতে গেলে আমরাও শিবির হয়ে যাব। এই যে একটা মন মানসিকতা, এই যে একটা আমাদের সমাজে ট্যাবু সৃষ্টি হয়েছে, এই ট্যাবুটা ভাঙতে হবে। আমার কথা হচ্ছে যে ছাত্র শিবির যদি বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন হয়ে থাকে বা তাদের কার্যক্রম যদি নেগেটিভ বা নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে আওয়ামী সরকার জাতীয় সংসদে শিবিরকে একদম আনুষ্ঠানিকভাবে খাতা কলমে নিষিদ্ধ ঘোষণা করে দাও। তাহলে আমরা আর শিবিরের সাথে কোনো আন্দোলন করবো না, সংগ্রাম করবো না, কোনো ধরনের যোগাযোগ রাখবো না। কিন্তু সরকার এখন পর্যন্ত শিবিরকে আনুষ্ঠানিকভাবে কোনো নিষিদ্ধ সংগঠন কিংবা তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই ধরনের কোনো সরকারের পক্ষ থেকে আইন জারি করে নাই বা এই ধরনের কোনো নির্দেশনাও সরকারের পক্ষ থেকে নেই। সুতরাং এক্সিস্টিং যেহেতু তারা রাজনীতি করতে করছে, সেই জায়গায় আমাদের ছাত্র সংগঠনগুলোর মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে একটা ট্যাবু তৈরি হয়েছে, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এবং এই যে একটা সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক সংকট, এই সংকট থেকে যদি আমরা দেশকে মুক্ত করতে চাই, দেশকে রক্ষা করতে চাই, তাহলে এই ট্যাবুটি ভেঙে আমাদের সবগুলো ছাত্র সংগঠনকে আজকে এক জায়গায় আসতে হবে। এবং ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নেব, যে উদ্যোগে আমরা ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র লীগ থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে আমরা ইনভাইট করব, আহ্বান করব। ছাত্র আন্দোলন রয়েছে তাদেরকে আমরা আহ্বান করব, ইনভাইট করব। যদি সত্যিকার অর্থে দেশ এবং জাতিকে ভালোবাসে এবং এই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তাদের ভিতরে অভিপ্রাস থাকে, তাহলে আমাদের এই আহ্বানে তারা সাড়া দিবে। এবং আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিপ্লব শুরু হবে এবং আমাদের ছাত্র সমাজের মাধ্যমে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন, সেটা আপনারা ইনভাইট করবেন, অন্য কেউ ইনভাইট করলে আপনারা যাবেন কিনা? ইনশাআল্লাহ আমরা যাবো। আমরা সবসময় বলেছি আমরা সবার ডাকে আমরা সাড়া দেব। যদি কেউ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন হয় বা বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী নিষিদ্ধ হয়, তাহলে তাদের মানে ইনভাইটেশনে আমরা যাব না। কিন্তু বাংলাদেশের আইন সংবিধান অনুযায়ী যারা রাজনীতি করার যাদের অধিকার রয়েছে, এই ধরনের সংগঠন যদি আমাদের ইনভাইট করে আমরা অবশ্যই যাব। এবং আমাদের দরজাও খোলা রয়েছে, যে কেউ আমাদের এখানে আসতে পারবে। আমাদের বক্তব্য পরিষ্কার, শুধুমাত্র আইন সংবিধান কর্তৃক নিষিদ্ধ কোনো সংগঠন হলে আমরা সেখানে যাব না। এটা আমরা অতীতেও আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। তো আমাদের বক্তব্য এখন আমাদের সরকার আইন দেখিয়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে দিলে তাদের পক্ষেও আন্দোলন করার সুযোগ নেই ফারুক ভাইয়ের। না, সুযোগ নেই এটা আমি বলি নাই। নো নো, এই যে আপনি একটা ভুল তথ্য দিলেন,
সুযোগ, অবশ্যই আমরা কথা বলবো, সেটা নিয়ে প্রতিবাদ করব। আপনি দেখেন যার সাথে অন্যায় হচ্ছে, জামাত ইসলামের একজন নেতাকে অন্যায়ভাবে আটক করলে তারও কিন্তু আমরা প্রতিবাদ করছি, কারণ সবার আগে সে একজন মানুষ। শিবিরের পক্ষে কিন্তু শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কথা বলছে, এখানে প্রমাণ হয়ে গেল। কথা বলতে হবে, এই জায়গায় আমাদের অবস্থান আসলে আমাদের এই জায়গায় ট্যাবু তৈরি হয়েছে, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। জি, এই ট্যাবুটা যতক্ষণ না পর্যন্ত ভাঙতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যত আমরা চাই সকল ছাত্র সংগঠন, গণঅভ্যুত্থানের গল্পগুলি আন্দোলন আসলে ওই যে ক্ষেত্র আপনার অবস্থান বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা চাই, সাধারণ মানুষ চাই, আমরা বলতে আমি তো আসলে ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কোনো সুযোগ নেই, বাট সাধারণ মানুষের ভাবনা থেকে আমি যতদূর অনুভব করি আর কি, সাধারণ মানুষ চায় যে আপনারা ইউ আর দ্য ফেস অফ পিপল। হ্যাঁ, ফেস অফ পিপলও বলতে পারেন, বাট ইউ অল আর ফেসিং দ্য পিপল। তো সুতরাং আমি জাস্ট একটা মিডিয়া হয়ে কাজ করছি, একটা ব্রিজ হয়ে কাজ করছি, মানুষের কথাগুলি তুলে আনার চেষ্টা করছি, আপনাদেরকে প্রশ্ন করছি, মানুষের ভাবনা থেকে প্রশ্ন করছি, যে মানুষ চায় আপনাদের একটা ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে সংকট নিরসন করা। সেটার মানে এই নয় যে সরকারের বিরোধিতা করা অথবা সরকারের ভালো কর্মকাণ্ডকে আপনারা না দেখে শুধুমাত্র বিরোধিতা করার ব্যাপারটা তা নয়। আমাদের দেশে সরকারও পছন্দ করে বা সরকারও চায় যে আপনারা সঠিক দাবি নিয়ে তাদের কাছে যান, মুখাপেক্ষী হন, তাদের কাছে আপনারা আপনাদের দাবিগুলি। এটাকে আপনারা বলছেন ঠাকুর ভাই? হ্যাঁ, সরকারকে আপনাকে বলছেন না, এটা আমি মনে করি, আমার অনুভবের জায়গা থেকে মনে করি। আপনার এই মুহূর্তের এক্সপ্রেশনটা খুবই কিউট ছিল, যে সরকার এটা চায় আপনারা ভাই আমার কাছে আসেন। What a miraculous word you have used. Unbelievable. না, ডেফিনেটলি এটা সরকার চায়, প্রধানমন্ত্রী সরকার চায় মুখাপেক্ষী হোক। তো মুখাপেক্ষী হলে তো তাহলে আর বিরোধী দলে বা ভিন্ন দলে থাকে। মুখাপেক্ষী হোক বলতে আপনার দাবি নিয়ে যান, সরকারের কাছে যৌক্তিক দাবিগুলি নিয়ে যান। অবশ্যই সরকারের কাছে যেতে হবে না সাগর ভাই, এখানে দেখেন, এখানে হবে না। আমরা শুনে একটা আন্দোলন কখন তৈরি হয়, ফারুক হাসান, আমি বিতর্ক করছি না, একটা আন্দোলন কখন তৈরি হয়? আন্দোলন তো ধরেন কথার কথা, আপনি একটা মোবাইল চাচ্ছেন, এই মোবাইলটা চাবেন, ঘর থেকে মনে করছেন, আর মনে করার সাথে সাথে আন্দোলনে নেমে যাবেন, ব্যাপারটা তা না। আপনি মোবাইলটা চাচ্ছেন, একটা অফিসিয়াল আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি মোবাইলটা চাচ্ছি। উনি যদি না দেন তবেই আপনি আন্দোলনের একটা রূপরেখা তৈরি করতে পারেন। আমি ওইভাবে বলছি যে আপনি হঠাৎ করেই চলে যাবেন, ব্যাপারটা তা নয়। এটা আমরা ডেফিনেটলি, এবং এগুলি সবকিছুই হলো আমাদের সাংবিধানিক অধিকার। সবাই যে কোনো আবেদন নিয়ে বা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, সরকারের কাছে চাইতে পারেন। যদি না দেওয়া হয়, আন্দোলন করবারও সাংবিধানিক যথেষ্ট অধিকার রয়েছে, বাট সেই দাবি আদায়ের ক্ষেত্রে যদি সম্মিলিতভাবে আন্দোলন করা হয়, সেটা যেমন সহজে আদায় করা সম্ভব, এককভাবে আন্দোলনে সেটা কোনো দাবি আদায় করা সম্ভব কখনোই হয়নি, এখনো নয়। সে কারণে বলছি আপনারা জোটবদ্ধ ভাবে বা যুগপৎ ভাবে, পাশাপাশি ভাবে যে কোনো আন্দোলন নিয়ে বা যে কোনো দাবি নিয়ে আন্দোলন করলে হয়তো সেটার ফলপ্রসূ হবে, আরো বেশি ইফেক্টিভ হবে। এটাই বলতে চাওয়া। আপনাদের পরবর্তীকালে আপনারা যেসব কথা বললেন এগুলি মানুষ দেখবে, আপনার কতটুকু কথা রাখতে পেরেছেন। সে পর্যন্ত অপেক্ষা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক সবাই অবশ্যই শেয়ার করবেন, ফেস দ্য পিপলের সাথে থাকবেন, এবং আগামী অনুষ্ঠানে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।